আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এমসিকিউ এর পক্ষ থেকে। ৪৯তম স্পেশাল বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতিতে খাদ্য পুষ্টি বিষয়ের বিষয়ভিত্তিক ক্লাসে আমি আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম, প্রভাষক, খাদ্য প্রকৌশল বিভাগ, নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আজকে আমাদের খাদ্য পুষ্টির 4 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব এনার্জি ইনটেক এবং এনার্জি এক্সপেন্ডিচার নিয়ে, সাথে আলোচনা করব হরমোন এবং এনজাইম নিয়ে। তো শুরুতেই আসি এনার্জি নিয়ে একটু কথা বলি। শুরুতেই আমরা জানি আমরা টোটাল 6টা নিউট্রিয়েন্টের মধ্যে 3 ধরনের নিউট্রিয়েন্ট থেকে আমরা এনার্জি পাই। সেই 3টা নিউট্রিয়েন্ট হলো শর্করা, প্রোটিন এবং ফ্যাট, বা আমরা লিপিড অয়েল যেটাই বলি। এই 3টা থেকে আমরা এনার্জি পাই, আর বাকিগুলো থেকে আমরা এনার্জি পাই না। তো এনার্জিটা আমরা পাই, যেই এনার্জিটা পাওয়ার পরে আমরা এনার্জিটা যেই ইউনিটে ক্যালকুলেট করা হয় সেই ইউনিটটার নাম হলো ক্যালোরি বা ক্যালোরি এককে পরিমাপ করা হয়। তো আমরা যখন খাবার খাওয়ার পরে খাবারটা আমাদের ডাইজেশন হয়, ডাইজেশনের পরে আমাদের অ্যাবজর্পশন হয়, এটা শোষণ হওয়ার পরে এটা আমাদের সেলের মধ্যে প্রবেশ করে। সেলের মধ্যে প্রবেশ করার পরে সেলের মধ্যে মেটাবলিজম হয়ে আমরা এনার্জি পাই। তো এটা এনার্জিটা মূলত তাপ শক্তি আকারে আমরা পাই, সাথে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। এই এটিপিটা আমরা ইউজ করে আমরা আমাদের যে যাবতীয় কাজকর্ম করি সেই কাজগুলো আমরা করে থাকি। তো আমরা শর্করা থেকে 4 কিলোক্যালোরি শক্তি পাই, প্রোটিন থেকে সমপরিমাণ 4 কিলোক্যালোরি শক্তি পাই, এবং ফ্যাট থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি পাই, সেটা হলো 9 কিলোক্যালোরি। তো আমরা এনার্জি আমাদের কি পরিমাণ দরকার এবং আমরা এনার্জি আমাদের কত ব্যয় হয় সেটা কিভাবে ক্যালকুলেট করব, আমরা এই ক্লাসে শুরুতে সেটাই আলোচনা করব। সবার প্রথমেই আসি আমরা এনার্জি কত ব্যয় হয় বা আমাদের এনার্জি যে এক্সপেন্ডিচার সেটা কত হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এনার্জি এক্সপেন্ডিচার আমরা কিভাবে সেটা ক্যালকুলেট করব, সবার প্রথমেই আসি আমরা বিএমআর এর ক্ষেত্রে। বিএমআর কে বলা হয় বেসাল মেটাবলিক রেট। বিএমআরকে আবার বেসাল এনার্জি এক্সপেন্ডিচারও বলা হয়। দুইটা একই জিনিস, বেসাল এনার্জি এক্সপেন্ডিচার এবং বেসাল মেটাবলিক রেট দুইটা একই জিনিস। সেই দুইটা জিনিসের ফুল মিনিংটা হলো, বা এইটা দ্বারা বোঝাচ্ছে, বিএমআর দ্বারা বোঝাচ্ছে যে আমরা রেস্টিং কন্ডিশনে যেই এনার্জিটা আমরা বডিতে দরকার হয়, বা আমরা রেস্টিং কন্ডিশনে আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে, আমরা যদি রেস্ট অবস্থায় থাকি, ঘুমন্ত অবস্থায় থাকি, সে অবস্থায় আমাদের হার্ট ফাংশন করতে থাকে, আমাদের ফুসফুস কাজ করতে থাকে, আমাদের কিডনি কাজ করতে থাকে, আমাদের হরমোনগুলো তখন কাজ করতে থাকে, আমাদের বডির যাবতীয় ফাংশন চলতে থাকে। সেই রেস্টিং কন্ডিশনে যেই এনার্জিটা আমাদের ব্যয় হয় সেই এনার্জিটাকেই বলা হয়, আমরা যখন বিশ্রাম নিব অথবা আমরা যখন কোনো কাজ করব না তখনও আমাদের বডির ভিতরে কিছু চলতে থাকে, রাসায়নিক বিক্রিয়া কিছু চলতে থাকে, সেই বিক্রিয়া অথবা অর্গানগুলো কাজ করতে থাকে, সেই কাজের জন্য কিছু এনার্জি খরচ হয়, সেটাকে বলা হয় বেসাল এনার্জি এক্সপেন্ডিচার। অথবা আমরা বিশ্রামরত অবস্থায় আমাদের যে এনার্জিটা দরকার হয়, এই বিশ্রামরত অবস্থায় এনার্জিটাকে বলা হয় বেসাল এনার্জি এক্সপেন্ডিচার। সেটার অন্য একটা নাম হলো বেসাল মেটাবলিক রেট। তো আমরা পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন আসে যে বেসাল মেটাবলিক রেট বলতে কি বোঝায় এবং আমরা কোন কন্ডিশনে আমরা সেটা এই ইয়াগুলা এনার্জিগুলো আমাদের খরচ হচ্ছে, যেমন আমরা শ্বাস প্রশ্বাস তখন চলতে থাকে রেস্ট নেওয়ার সময়, সেটার জন্য আমাদের এনার্জি দরকার। হার্টের যে মাসলগুলো আছে সেগুলো কন্ট্রাকশন হচ্ছে, ব্লাডটাকে পাম্প করতেছে, সারা দেহে ছড়িয়ে দিচ্ছে, সেটার জন্য আমাদের মেটাবলিজম প্রক্রিয়া চলতে থাকে এনার্জি তৈরি হওয়ার জন্য। আমাদের সেলুলার কিছু ফাংশনগুলো চলতে থাকে, সেল রিপেয়ার হয়, সেলের গ্রোথ হয়, এই জিনিসগুলোর জন্য আমাদের এনার্জি দরকার। তো সেটাই হলো বেসাল মেটাবলিক রেট বা বিশ্রামরত অবস্থায় আমাদের যেই শক্তি। তো এরপরে আমাদের আরও অনেক প্রক্রিয়ায় এনার্জিটা ব্যয় হয়। এর মধ্যে 2 নাম্বারটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। প্রত্যেকেই এক একটা কাজ করে থাকি,
কেউ স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টদের জন্য একটা অ্যাক্টিভিটি লেভেল, তারপরে যারা ব্যাংকে চাকরি করে তাদের অ্যাক্টিভিটি লেভেল এক এক রকম, যারা মাঠে কাজ করে তাদের এক একটা, তো কেউ ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করে তার জন্য একটা অ্যাক্টিভিটি লেভেল। তো অ্যাক্টিভিটি লেভেলটা হলো আমরা যে কাজটা করি সেই কাজের জন্য আমাদের যে শক্তিটা ব্যয় হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি লেভেল। আমাদের কাজ করার পরে যে শক্তিটা ব্যয় হয় সেটাই হলো অ্যাক্টিভিটি লেভেল। তো আমরা দেখতেছি যে এনার্জি এক্সপেন্ডিচারের জন্য প্রথম যেই কম্পোনেন্টটা সেটা হলো বিএমআর। তো কম্পোনেন্ট প্রথমটা হলো বিএমআর, দ্বিতীয়টা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এক একজনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক এক রকম। তো যদি কাজ বেশি করা হয়, ভারী কাজ করা হয়, অ্যাক্টিভিটি বাড়বে। যদি কাজ কম করি, যদি রেস্ট অবস্থায় থাকি, তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক এক রকম থাকবে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমাদের শক্তিটা, যার বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার বেশি এনার্জি খরচ হবে, তার এনার্জি দরকার বেশি হবে। আর যার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম তার এনার্জি কম খরচ হবে, তার এনার্জি দরকারও কম হবে। তো আমরা এই দুইটা কম্পোনেন্ট পড়লাম এনার্জি এক্সপেন্ডিচারের। প্রথমটা হলো বেসাল মেটাবলিক রেট, বা আমরা সেটাকে সংক্ষেপে বলবো বিএমআর। তারপর আর একটা হলো এনার্জি ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সেটাকে আমরা বলবো যে যত আমরা পরিশ্রম করব বা যত যে কাজটা করতেছি তার উপর যে শক্তিটা ব্যয় হয় সেটাকে বলা হয় এনার্জি ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটার উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা যায়। লাইট, অল্প পরিশ্রমের যে কাজগুলো সেগুলোকে বলা হয় লাইট। তারপরে আছে মডারেট, যারা একটু মাঝামাঝি পরিশ্রমের কাজগুলো করে সেটা হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে হেভি, যারা ভারী কাজগুলো করে অথবা বেশি পরিশ্রমের কাজগুলো করে সেটাকে বলা হয় হেভি অ্যাক্টিভিটি। তো আমাদের এনার্জি খরচ হবে রেস্টিং অবস্থায়, আমাদের এনার্জি খরচ হবে কাজ করলেও। তারপরে আমরা 3 নাম্বার কম্পোনেন্টে আসি। তো আমাদের এনার্জি এক্সপেন্ডিচারের কম্পোনেন্ট আমরা প্রথমটা দেখলাম বিএমআর, বেসাল মেটাবলিক রেট, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে হলো টিইএফ। টিইএফ এর ফুল মিনিং হলো থার্মিক ইফেক্ট অফ ফুড। সে থার্মিক ইফেক্টটা কি? আমরা যখন খাবার গ্রহণ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা লিপিড, আমরা যে ধরনের খাবার গ্রহণ করি সেই খাবারটা ডাইজেশনের জন্য, সেই খাবারটা মেটাবলিজম হওয়ার জন্য আমাদের এনার্জি খরচ হয়। সেই এনার্জিটাকে বলা হয় থার্মিক ইফেক্ট অফ ফুড। তার মানে আমরা খাবার খাওয়ার পরে সেই খাবারটাকে হজম করার জন্য, সেই খাবারটা থেকে শক্তি তৈরি করার জন্য, এই পুরো প্রসেসটার জন্য যে এনার্জিটা দরকার হয় সেটাকে বলা হয় টিইএফ অথবা থার্মিক ইফেক্ট অফ ফুড। তো সেটার জন্য আমরা এনার্জি খরচ হবে। তো তিনটাই আমরা দেখতেছি যে এনার্জি আমাদের রেস্টিং অবস্থায়ও এনার্জি খরচ হয়, তারপরে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনার্জি খরচ হয়, খাবারগুলো ডাইজেশনের জন্য এনার্জি খরচ হয়। এডিশনাল কিছু ফ্যাক্টর আছে সেখানেও আমাদের এনার্জি খরচ হয়, একটু এক্সট্রা এনার্জি লাগে। যেমন আমরা চাইল্ডের ক্ষেত্রে তাদের গ্রোথের জন্য এনার্জি লাগে। তারপরে প্রেগনেন্সিতে সেকেন্ড ট্রাইমিস্টার, সেখানে 300 কিলোক্যালোরি এক্সট্রা এনার্জি দরকার। তারপরে তখন ল্যাকটেশন ফেজে তখন 500 কিলোক্যালোরি দরকার, কারণ তখন মিল্ক প্রোডাকশন হয়, প্রোডাকশনের জন্য যে এনার্জিটা দরকার সেটা এক্সট্রা 500 কিলোক্যালোরি। তো আমরা এনার্জি এক্সপেন্ডিচার কি সেটা বুঝলাম, এবং কিভাবে আমাদের শক্তি ব্যয় হতে পারে কি কি প্রক্রিয়ায় সেটা দেখলাম। তো এখন আসি যে আমরা কিভাবে সেটা ক্যালকুলেট করব বা কিভাবে আমরা মেজারমেন্ট করব। মেজারমেন্ট অফ এনার্জি এক্সপেন্ডিচার। এনার্জি আমরা এক্সপেন্ডিচারটা মেজারমেন্ট করতে পারি দুইটা প্রক্রিয়ায়। একটা হলো ডিরেক্ট ক্যালোরিমেট্রি, আর একটা হলো ইনডিরেক্ট ক্যালোরিমেট্রি। যেটা আমরা সরাসরি যদি আমরা পরিমাপ করি সেটাকে বলা হয় ডিরেক্ট ক্যালোরিমেট্রি। আর আমরা যেটা অন্য কোনো কম্পোনেন্টের সাহায্যে, অন্য কোনো ম্যাটেরিয়ালস মেথড ইউজ করে যদি আমরা পরিমাপ করি, সরাসরি কোনো কন্ট্যাক্টে না এসে, সেটাকে বলা হয় ইনডিরেক্ট মেথড। সো ডিরেক্ট মেথডের ক্ষেত্রে সেটা কি? সো ডিরেক্ট মেথডটা কিভাবে কাজ করে? একজন ব্যক্তিকে একটা চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়, এই চেম্বারের চারপাশে পানি থাকে, ওয়াটার।
তো এটার মেজারমেন্টটা কিভাবে হয়? একজন ব্যক্তিকে একটা চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়, যেই চেম্বারের চারপাশে পানি থাকে। তো যখন প্রবেশ করানো হয় একজনকে, তখন তার বডি থেকে একটা হিট রিলিজ হয়। সেই হিটের কারণে পানির টেম্পারেচারটা বৃদ্ধি পায়। তো যখন এটার ভিতরে চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়, সেই চেম্বারে প্রবেশ করানোর পরে তার বডি হিটের জন্য পানির টেম্পারেচার বৃদ্ধি পায়, কারণ এই চেম্বারের চারপাশে পানি থাকে। তো যখন চেম্বারে প্রবেশ করানো হওয়ার আগে পানির একটা টেম্পারেচার থাকে, চেম্বারে প্রবেশ করানোর আগে। চেম্বারে যখন নির্দিষ্ট সময় প্রবেশ করানো হলো, 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে, তখনও একটা পানির টেম্পারেচারটা তখন বেড়ে যাবে। এই দুই টেম্পারেচারের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমরা পানির ভলিউম দ্বারা গুণ করলে আমরা তখন কি পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার বা ব্যয় হলো সেটা পরিমাপ করতে পারবো। তো সংক্ষেপে যদি বলি, একজন ব্যক্তিকে একটা চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়, সেই চেম্বারের চারপাশে পানি থেকে ব্যক্তি প্রবেশ করার পরে তার বডি টেম্পারেচারের কারণে পানির টেম্পারেচার ইনক্রিজ হয়। কি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ হলো, প্রবেশ করার আগে যে টেম্পারেচার এবং প্রবেশ করার পরে যে টেম্পারেচার, এই দুই টেম্পারেচারের মধ্যে একটা ডিফারেন্স বের করা হয়। ডিফারেন্সের সাথে পানির যে ভলিউমটা আছে সেটা গুণ করে কি পরিমাণ এনার্জি ব্যয় হলো সেটা বের করা হয়। এই প্রক্রিয়াটা একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তো আমরা ডিরেক্ট ক্যালোরিমেট্রি প্রক্রিয়ায় কিভাবে আমরা এনার্জি এক্সপেন্ডিচার বের করব সেটা দেখলাম। এরপরে আসি ইনডিরেক্ট ক্যালোরিমেট্রি। ইনডিরেক্ট ক্যালোরিমেট্রি প্রক্রিয়া কিভাবে আমরা ক্যালকুলেট করব? তো এই প্রক্রিয়ায় ক্যালকুলেট করার আগে কিছু কথা বলি। আমরা জানি আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য অক্সিজেন দরকার, কারণ অক্সিজেন আমাদের বডিতে প্রবেশ করার পরে নিউট্রিয়েন্টগুলোকে ব্রেকডাউন করে। আমরা জানি নিউট্রিয়েন্টগুলো আমাদের ব্লাডের মধ্যে দিয়ে সেলে প্রবেশ করে। তো নিউট্রিয়েন্টগুলো যখন সেলের মধ্যে যায়, সেলের মধ্যে থাকে নিউট্রিয়েন্ট, আর ব্লাড দিয়ে আসে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট। তো নিউট্রিয়েন্টটা এসে সেলের মধ্যে প্রবেশ করে, আর অক্সিজেনও আসে সেলের মধ্যে। তখন অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট একটা রিয়াকশন করে হিট জেনারেশন করে। তো নিউট্রিয়েন্টগুলো যখন সেলের মধ্যে প্রবেশ করে এবং অক্সিজেনের সাথে, তখন একটা রিয়াকশন হয়। তো এই মেটাবলিজমের সময় এনার্জি তৈরি হয়। তো এনার্জি যে তৈরি হওয়ার সময় সাথে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয়। তো আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, অক্সিজেন আমরা ইনটেক করতেছি, তা বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এই অক্সিজেন কি পরিমাণ আমরা গ্রহণ করতেছি এবং কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ বের হয়ে যাচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা কি পরিমাণ এনার্জি ব্যয় হয় সেটা বের করতে পারবো। সেটাই আমরা ইনডিরেক্ট ক্যালোরিমেট্রিতে বের করতে পারবো। তো আমরা দেখি সেই জন্য আমাদের কি করতে হবে। সেই জন্য এই যে ব্যান্ডিক রথ অ্যাপারাটাস নামক একটা যন্ত্র ইউজ করতে হয় ব্রেথিং এর জন্য, শ্বাস নেওয়ার জন্য। তো সেই যন্ত্রটা কি করে, আমরা যখন শ্বাস নিব সেই যন্ত্রের সাহায্যে কি পরিমাণ অক্সিজেন আমরা ইনটেক করতেছি সেটা ওই যন্ত্রটা মেজার করে রাখে। তাহলে আমরা যেই পরিমাণ অক্সিজেন ইনটেক করতেছি, এই অক্সিজেনটা আমাদের বডিতে প্রবেশ করতেছে এবং সেই পরিমাণ প্রবেশ করার পরে সেটা এনার্জি তৈরি করতেছে, নিউট্রিয়েন্টগুলোকে ব্রেকডাউন করে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। তো কি পরিমাণ আমরা অক্সিজেন ইনটেক করতেছি সেটা মেজার করে রাখে এই ব্যান্ডিক রথ নামক অ্যাপারাটাসটা। তো আমরা এই কি পরিমাণ এনার্জি ব্রেকডাউন হবে, এই ব্রেকডাউনের জন্য কি পরিমাণ অক্সিজেন দরকার, তো এই অ্যাপারাটাসটা অক্সিজেনটা ক্যালকুলেট করে রাখে যে কি পরিমাণ অক্সিজেন। তো আমরা যদি দেখি যে নর্মাল অবস্থায় যদি একজন ব্যক্তি 12 লিটার অক্সিজেন 6 মিনিটে নেয়, তো ওই যন্ত্রটা তখন ক্যালকুলেট করে রাখতেছে যে ওই ব্যক্তিটা 12 লিটার অক্সিজেন গ্রহণ করলো 6 মিনিটে। তো 6 মিনিটে যদি 12 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে 1 ঘন্টাতে কত হবে, সে 120 লিটার অক্সিজেন গ্রহণ করলো। তো এটা এই ইনডিরেক্ট মেথডটা কি, একজন ব্যক্তি কত অক্সিজেন গ্রহণ করলো সেটা মেজার করতে হবে। সেটা কোন যন্ত্রের সাহায্যে মেজার করে, ব্যান্ডিক রথ নামক যন্ত্রের সাহায্যে মেজার করে। এখন মেজার করা হলো কি মেজার করা হলো, সে 1 ঘন্টাতে 120 লিটার অক্সিজেন গ্রহণ করলো। এখন আবার আমরা জানি এই পার লিটার বা প্রতি লিটার অক্সিজেনের জন্য 4.82 ক্যালোরি ব্যয় হয়।
তো পার লিটার অক্সিজেনের জন্য 4.82 ক্যালোরি প্রয়োজন হয়, মানে এটা। তো 4.82 ক্যালোরি পার লিটার অক্সিজেন সমান 4.82 ক্যালোরি। তো একজন ব্যক্তি যদি 24 ঘন্টাতে যদি 1 ঘন্টাতে 120 লিটার অক্সিজেন নেয়, তাহলে সে 24 ঘন্টাতে কত অক্সিজেন নিবে? সে 1 ঘন্টাতে নিচ্ছে 120 লিটার। তো 1 ঘন্টাতে যদি সে 120 লিটার নেয়, তাহলে প্রতি লিটারের জন্য কত? 4.82। আমরা যদি এটাকে 4.82 দ্বারা গুণ করি, তাহলে একটা একটা মেজারমেন্ট আসবে। তাহলে সে 1 ঘন্টাতে এত এনার্জি ব্যয় করলো। এখন সেটাকে ইচ্ছা করলে আমরা 1 ঘন্টাতে যেহেতু হিসাব করলাম, এখন যদি আমরা 24 দিয়ে হিসাব করি, তখন আমরা 24 ঘন্টাতেও বের করতে পারবো। তো আমি আবার একটু এই ব্যাপারটা সহজ করে বলতেছি। আমরা কি পরিমাণ অক্সিজেন নিব সেটা মেজার করা হয় একটা যন্ত্র দ্বারা, ভেন্ডিক্টোথ অ্যাপারাটাস। তো আমরা কি পরিমাণ অক্সিজেন নিব সেটা মেজার করা হয়। এখন কত লিটার অক্সিজেন গ্রহণ করা হলো সেটা মেজার করার পরে 1 লিটার অক্সিজেনের জন্য কত ক্যালোরি, সেটা দ্বারা আমরা গুণ করব। যদি আমরা 1 ঘন্টায় 120 লিটার অক্সিজেন নেই, তাহলে 120 লিটারের জন্য 4.82 দ্বারা 120 গুণ করার পরে যত ক্যালোরি, তত হলো আমাদের ক্যালোরি ব্যয়। এখন আমরা যদি 24 ঘন্টার জন্য ব্যয় 1 ঘন্টার জন্য আমরা এটা ক্যালকুলেট করতে পারি, তাহলে আবার যদি 24 দিয়ে গুণ করি, তাহলে 24 ঘন্টার জন্য, একদিনের জন্য ক্যালকুলেট করতে পারবো। সেইভাবে আমরা বের করতে পারবো যে কত ক্যালোরি আমাদের ব্যয় হলো। তো এরপরে আসি আরেকটা মেথডে, সেটা হলো ডাবল লেভেল ওয়াটার মেথড। ডাবল লেভেল ওয়াটার মেথড মানে একজন ব্যক্তিকে ওয়াটার বা পানি দেওয়া হয়, যে ওয়াটারের মধ্যে 2টা আইসোটোপ থাকে। একটা আইসোটোপ হলো ডিউটেরিয়াম, আর একটা আইসোটোপ হলো অক্সিজেন। তো ডাবল লেভেল ওয়াটার নাম কেন আসলো? কারণ এই ওয়াটারের মধ্যে 2টা আইসোটোপ থাকে, এই জন্য এটাকে বলা হয় ডাবল লেভেল ওয়াটার। তো ডাবল লেভেল ওয়াটার একজন ব্যক্তিকে যখন দেওয়া হয়, তো দেওয়ার পরে আমরা জানি এই ডিউটেরিয়ামটা কি করে, পানি তৈরি করে। আমাদের এই পানিটা বের হয়ে যায় ঘামের মধ্যে দিয়ে, অথবা আমাদের প্রস্রাবের মধ্যে দিয়ে এই পানিটা বের হয়ে যায়। আর অক্সিজেন কি করে? সেটাও পানি তৈরি করে এবং সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো যখন একজন ব্যক্তিকে ডাবল লেভেল ওয়াটার খাওয়ানো হবে, যে ওয়াটারের মধ্যে ডিউটেরিয়াম আছে এবং যে ওয়াটারের মধ্যে অক্সিজেন আইসোটোপ আছে, এটা খাওয়ানোর পরে এই পানিটা তার মধ্যে প্রবেশ করার পরে এই 2টা আইসোটোপ, একটা আইসোটোপ পানি তৈরি করবে আর একটা আইসোটোপ পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। তো পানিটা বের হয়ে যাবে বডি থেকে, কার্বন ডাইঅক্সাইডটাও বের হয়ে যাবে। তো পানিটা তুলনামূলকভাবে একটু স্লোলি বের হয়, আর কার্বন ডাইঅক্সাইডটা দ্রুত বের হয়ে যায়। তো এই যে 2টার যে ডিফারেন্স, কত দ্রুত আমাদের বডিতে এটা শেষ হয়ে যাচ্ছে, কত দ্রুত আমাদের অক্সিজেনটা শেষ হয়ে যাচ্ছে, কত দ্রুত আমাদের ডিউটেরিয়ামটা শেষ হয়ে যাচ্ছে, এই 2টার ডিফারেন্স থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে সেটা বের করা যায়। আর কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ এনার্জি ব্যয় হলো। আর এই টেকনিকটাকে একটা ইনডিরেক্ট একটা মেথড। তো আমরা ইনডিরেক্ট মেথডের মধ্যে আরেকটা মেথড হলো ডাবল লেভেল ওয়াটার। একজন ব্যক্তিকে পানিটা খাওয়ানো হবে, পানিটা খাওয়ানোর পরে তার বডি থেকে কত দ্রুত পানি এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে সেটা দেখা হবে, এবং 2টার ডিফারেন্স থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বের করা হবে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্বারাই তখন তার ক্যালোরি কত সেটা নির্ণয় করা যায়। তো আমরা দেখলাম যে এটা কিভাবে কাজ করে, একটু আলোচনা করলাম এর আগের স্লাইডে। এখন পরের স্লাইডে যাই, সেটা হলো রেসপিরেটরি কোশেন্ট। এটাকে সংক্ষেপে বলা হয় RQ, রেসপিরেটরি কোশেন্ট। তো এটা মানে এটা হলো একটা অনুপাত, এই অনুপাতটা কি? এটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা অনুপাত। তাহলে RQটা কি? RQটা হলো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের একটা অনুপাত। আমরা অক্সিজেন গ্রহণ করি, আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তো অক্সিজেন কি পরিমাণ গ্রহণ করতেছে, কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এই 2টার অনুপাতই হলো RQ, ফর রেসপিরেটরি কোশেন্ট। তো
তো আমরা এখান থেকেও আমরা বের করতে পারি যে আমাদের এটার সিগনিফিকেন্স হলো, আর কিউ এর সিগনিফিকেন্স হলো যে আমাদের যে এনার্জিটা ব্যয় হচ্ছে, আমরা এই আগের মেথডগুলোতে দেখলাম যে আমাদের কি পরিমাণ এনার্জি ব্যয় হচ্ছে, আর এটা দ্বারা আমরা জানতে পারবো যে আমার এনার্জিটা যে ব্যয় হচ্ছে কোন নিউট্রিয়েন্ট থেকে সে এনার্জিটা ব্যয় হচ্ছে। আমরা তো জানি 3টা নিউট্রিয়েন্টে এনার্জি দেয়, সেটা কি কার্বোহাইড্রেট থেকে এনার্জি ব্যয় হচ্ছে, প্রোটিন থেকে এনার্জি ব্যয় হচ্ছে, নাকি সেটা ফ্যাট থেকে এনার্জিটা ব্যয় হচ্ছে। সেটা বের করার জন্য আমরা স্পেসিফিক নিউট্রিয়েন্ট থেকে এনার্জি ব্যয় হচ্ছে, কোন নিউট্রিয়েন্ট থেকে ব্যয় হচ্ছে সেটা বের করার জন্য আমরা যেই টেকনিকটা বের করব, যে টেকনিকটা অ্যাপ্লাই করব, সেটাকে বলা হয় আরকিউ বা রেসপিরেটরি কোশেন্ট। তো এটা কিভাবে কাজ করে, স্পেসিফিক ভ্যালু আমাদের জানা আছে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আরকিউ হলো 1 এবং ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে আরকিউ হলো 0.7 এবং প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আরকিউ হলো 0.08। তো ধরা যাক একজন ব্যক্তি 250 ml অক্সিজেন গ্রহণ করলো, সেই সাথে সে 200 ml কার্বন ডাইঅক্সাইড রিলিজ করলো। সেই ক্ষেত্রে তাহলে আমরা যদি দেখি তার আর কিউ কত হবে, 0.8। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একজন ব্যক্তি যদি 250 ml অক্সিজেন গ্রহণ করে এবং 200 ml অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, তাহলে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের রেশিওটা হবে কত, 0.8। তো এই 0.8 যদি হয় তাহলে আমরা এই 0.8 এর সাথে এই 0.8 কোন ভ্যালুর সাথে মিল পড়ে, সেটা মিলে প্রোটিনের সাথে। তো ওই ব্যক্তি যে সময়টার মধ্যে 250 ml অক্সিজেন গ্রহণ করলো এবং 200 ml কার্বন ডাইঅক্সাইড বের করে দিল, সেই সময়টার মধ্যে সে যে তার যেই নিউট্রিয়েন্টটা ব্রেকডাউন হয়ে এনার্জি দিল, সেই নিউট্রিয়েন্টটা হলো প্রোটিন। তো এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে কোন নিউট্রিয়েন্টটা দেয়। যদি এটার অনুপাত যদি 1 হইতো, একজন ব্যক্তি যদি 250 ml অক্সিজেন নিছে এবং 250 ml কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়েছে, তাহলে তার আর কিউ 1। তো ওই সময় তাহলে ওই ব্যক্তি কোন খাবার থেকে এনার্জি পাচ্ছিল, কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাচ্ছিল। যদি দুইটার অনুপাত হইতো 0.7, তাহলে বলতে পারতাম ওই সময় ওই ব্যক্তি কোন নিউট্রিয়েন্ট থেকে এনার্জি নিচ্ছিল, তার বডি এই নিউট্রিয়েন্ট থেকে এনার্জি নিয়ে চলতেছে ওই সময়টাই। সেটা কোনটা কি হবে, সেটা হবে 0.7 হলে সেটা হতো ফ্যাট মেটাবলিজমের থেকে। তো আমরা আশা করি বুঝতে পারছি যে আর কিউ দ্বারা স্পেসিফিক নিউট্রিয়েন্ট আমরা বুঝতে পারবো যে কোন নিউট্রিয়েন্ট দ্বারা আমাদের বডি এনার্জি নিচ্ছে, সেটাই মেজার করব রেসপিরেটরি কোশেন্ট দ্বারা। এরপর আসি ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এনার্জি রিকোয়ারমেন্ট। আমরা দেখলাম যে এনার্জি আমাদের কিভাবে ব্যয় হচ্ছে। তো আমাদের এনার্জি ব্যয় ক্যালকুলেশনগুলো দেখলাম, মেথডগুলো দেখলাম। তো আমরা দেখবো যে এনার্জি আমাদের যে পরিমাণ চাহিদা, এনার্জি কি পরিমাণ দরকার, সেটা কি কি ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এনার্জি রিকোয়ারমেন্ট, প্রথম ফ্যাক্টরটা হলো এজ। বিভিন্ন এজের জন্য বিভিন্ন ক্যালোরি দরকার হয়। শিশুদের ক্ষেত্রে কি হয়, তাদের গ্রোথের জন্য এনার্জি দরকার, অ্যাডোলসেন্টে যারা আছে তাদের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য এনার্জি দরকার। কিন্তু যারা বৃদ্ধ বয়সে আছে তাদের তো এনার্জি দরকার নাই, তাদের তো এনার্জি কম দরকার হয়। তখন তাদের কি হয়, মেটাবলিক রেটটা কি থাকে, স্লো থাকে। তো এনার্জি তাহলে বয়স অনুযায়ী এনার্জিটা কম বেশি হয়। ছোট বাচ্চাদের বেশি পরিমাণ দরকার, মেটাবলিজমের এনার্জিটা তখন বেশি দরকার হয় তার গ্রোথ জন্য। আর বয়স বাড়ার সাথে সাথে সেটা কি অ্যাক্টিভিটি লেভেলও কমে যায়, তখন কি বিএমআরটাও তখন কমে যায়, তখন এনার্জিটাও কম দরকার হয়। তো বিভিন্ন বয়সে সেই এনার্জিটা বয়সের উপরও রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়। তারপরে আসি বডি সাইজ অ্যান্ড ওয়েট। বডি সাইজ যদি বড় থাকে তাহলে বডি সাইজ অনুযায়ী এনার্জি রিকোয়ারমেন্ট বেশি দরকার হয়। যদি বড় বডি সাইজ থাকে সেই বডি সাইজের জন্য তার বিএমআর বেশি হয় আর তার এনার্জি বেশি দরকার হয়। তো সাইজ অনুযায়ী এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ে কমে, বেশি হলে বিএমআর বাড়বে, এনার্জি বেশি দরকার, কম হলে বিএমআর কমবে, এনার্জি কম দরকার। এরপরে আসি জেন্ডার অথবা সেক্স। জেন্ডারের ক্ষেত্রে কিভাবে প্রভাবিত করে, আমরা জানি মেল
ভার্সেস ফিমেল। মেলদের ক্ষেত্রে কি হয়, পুরুষদের ক্ষেত্রে মাসলটা বেশি পরিমাণ মাসল দরকার হয় বা তাদের শরীরে বেশি পরিমাণ মাসল জমা হয়, আর ফিমেলদের ক্ষেত্রে ফ্যাট বেশি পরিমাণ জমা হয়। তো কারণ কি, মেলদের ক্ষেত্রে যে হরমোনটা কাজ করে এবং ফিমেলদের ক্ষেত্রে যে হরমোনটা কাজ করে দুইটা ডিফারেন্স। তো এই হরমোনের ডিফারেন্সের জন্য মেল হরমোন যেটা কাজ করে সেটার জন্য বিএমআরটা আমাদের মাসলটা বেশি হয়, ডেভেলপ হয়, সেই জন্য আমাদের বিএমআরটা দরকার বেশি হয়, সেই জন্য আমাদের এনার্জি দরকার বেশি হয়। আমরা জানি টেস্টোস্টেরন দরকার হয় মেলদের জন্য, আর টেস্টোস্টেরন হরমোনের ফাংশনটা কি, সেটা আমাদের মাসলটাকে ডেভেলপ করবে। আর ফিমেলদের জন্য কোনটা, ইস্ট্রোজেন অথবা প্রজেস্টেরন, সেটা কি করে, ফ্যাটটাকে বডিতে স্টোর করে। তো মেল এবং ফিমেল দুইটার ক্ষেত্রেই তাহলে এনার্জি রিকোয়ারমেন্টটা চেঞ্জ হবে, কারণ সেখানে একটা হরমোনাল অ্যাকশন আছে। এবং মেলদের ক্ষেত্রে মূলত মেল ফিমেলদের থেকে লম্বা বা হাইট এটাও একটু বেশি হয়, সেক্ষেত্রে ফিমেল এবং মেলের ক্ষেত্রে মেলের বেশি পরিমাণ এনার্জি দরকার হয় এবং ফিমেলের এনার্জিটা কম দরকার হয়। এরপরে আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা নিয়ে আমি আলোচনা আগেই করলাম। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা হলো আমরা কত পরিমাণ কাজ করতেছি সেটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সেটাকে 3 ভাগে ভাগ করা যায়, লাইট, মডারেট এবং হেভি অ্যাক্টিভিটি। হেভি অ্যাক্টিভিটির মধ্যে কি আছে, রানিং, সুইমিং, ম্যানুয়াল যে লেবার যারা আছে তারা। তো আমরা যদি লাইট থাকে তাহলে তার প্রতি ঘন্টায় 150 থেকে 250 কিলোক্যালোরি ব্যয় হবে। যদি মডারেট হয় সেটা হয়ে যাবে 300 থেকে 400, এবং যদি হয় হেভি সেটা হবে 450 থেকে 590। আচ্ছা, এরপরে আসি ফিজিওলজিক্যাল স্টেট। আমাদের বডি স্পেশাল কিছু কন্ডিশনে থাকে, সেই কন্ডিশনে আমাদের এনার্জি দরকার বেশি হয়। এই কন্ডিশনগুলো কি, প্রেগনেন্সি অবস্থায় ফিটাসের গ্রোথের জন্য, ফিটাসের ডেভেলপমেন্টের জন্য তখন এক্সট্রা একটা এনার্জি দরকার হয়। এই জন্য সেকেন্ড ট্রাইমিস্টার থেকে 300 এক্সট্রা ক্যালোরি নিতে হয়। এটা হচ্ছে এই যে ফিজিওলজিক্যাল একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের এনার্জি বেশি দরকার হয়। যেমন ল্যাকটেশনের জন্য ল্যাকটেটিং মাদারদের এনার্জি বেশি দরকার হয়, কারণ তাদের তখন মিল্ক প্রোডাকশন হয়, সেটার জন্য তাদের এনার্জি বেশি নিতে হয়। তো আমরা এই ফিজিওলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে কি দেখলাম, স্পেশাল কন্ডিশন কি, ল্যাকটেশন অথবা প্রেগনেন্সিতে এনার্জি বেশি দরকার হয়। ল্যাকটেশনের ক্ষেত্রে 500 কিলোক্যালোরি এবং প্রেগনেন্সিতে 300 কিলোক্যালোরি এক্সট্রা দরকার হয়। তারপরেও কিছু ডিজিজ কন্ডিশনে এনার্জি বেশি দরকার হয়, যেমন আমাদের ফিভারের ক্ষেত্রে তখন আমাদের এনার্জিটা একটু বেশি দরকার হয় ফিভারের ক্ষেত্রে। তারপরে আমাদের কোনো কাটাচেরা হলে ওন্ড হেলিংয়ের বা ইনফ্লামেশন রিকভারির ক্ষেত্রে এই কন্ডিশনগুলোতে ডিজিজ কন্ডিশনে স্পেশাল কিছু এনার্জি দরকার হয় বেশি এক্সট্রা। তো এটা এই স্লাইডটাতে মেলের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম ওজনে প্রতি ঘন্টায় 1 কিলোক্যালোরি লাগে, এবং ফিমেলের ক্ষেত্রে 0.9 ক্যালোরি লাগে। এটা আমরা যখন এনার্জি রিকোয়ারমেন্ট ক্যালকুলেট করব সেটা আমরা এই ভ্যালুটা লাগবে, এই জন্য আপনাদের দেখালাম যে মেলের ক্ষেত্রে প্রতি কিলোগ্রাম ওজনে প্রতি ঘন্টায় 1 কিলোক্যালোরি লাগবে, আর ফিমেলের ক্ষেত্রে 0.9 কিলোক্যালোরি লাগবে। আর আমরা যদি হালকা পরিশ্রমের কাজ করি, যেটাকে লাইট বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের বেসাল মেটাবলিজমের জন্য 50% আমাদের বেসাল মেটাবলিজমের জন্য ব্যয় হবে। তারপরে আমরা যদি মাঝারি ধরনের কাজ করি সেই ক্ষেত্রে 75 থেকে 100% আমাদের ব্যয় হবে, এবং আমরা যদি ভারী পরিশ্রমের কাজ করি সেখানে 150 থেকে 200% পরিমাণ মতো শক্তি আমাদের ব্যয় হয়। তো এই ভ্যালুগুলো আমরা দেখবো, কারণ এই ভ্যালুগুলো দ্বারা আমরা নেক্সট স্টেজে ম্যাথ করবো, সেই ম্যাথটার জন্য কাজে লাগবে। আমরা দেখতেছি যে পুরুষের জন্য 1 কিলোক্যালোরি দরকার, মহিলাদের জন্য 0.9 কিলোক্যালোরি দরকার। আর আমাদের অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী আমাদের মেটাবলিজম বা বেসাল মেটাবলিজম যেটা, সেটা কি পরিমাণ শক্তি ব্যয় হয়। হালকার জন্য 50%, মাঝারির জন্য 75 থেকে 100%, এবং ভারী কাজের জন্য সেটা 150 থেকে 200 পর্যন্ত 150 থেকে 200% পর্যন্ত হতে পারে। আর হালকা কাজ কোনটা, ভারী কাজ কোনটা, সেটা তো আমরা আলোচনা করলাম। তো এই স্লাইডটাতে দেওয়া আছে যে ওজন অনুযায়ী আমরা কিভাবে অ্যাক্টিভিটি লেভেলের সাথে ওজন অনুযায়ী ক্যালোরিটা বেশি দরকার পড়তেছে। যদি হালকা পরিশ্রম করে 55 কেজির একজন, তাহলে তার ক্যালোরি দরকার 2310। সেই ব্যক্তি যদি
ভারী পরিশ্রম করে তার 29/3000 মতো ক্যালোরি লাগে। তো আমরা যখনই অ্যাক্টিভিটি বাড়বে তখনই আমাদের ক্যালোরি বেশি প্রয়োজন হবে, সেটার রিলেশনে এখানে দেওয়া আছে। তো আমরা আসি যে আমাদের ক্যালকুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট। আমাদের সিলেবাসে দুইটা জিনিস দেওয়া আছে, মেজারমেন্ট অফ এনার্জি এক্সপেন্ডিচার আর ক্যালকুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট। সিলেবাসে মূলত ওই এনার্জির তিনটা জিনিসে আলোচনা করা। একটা হলো যে এনার্জি ক্যালকুলেশনে কি কি ফ্যাক্টর লাগবে। তো আমি মূলত স্লাইডগুলো আপনাদের জন্য যে ডেকোরেট করছি সিলেবাসটাকে ফোকাস করে, সিলেবাসে কোন জিনিসটা হাইলাইট করতেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি স্লাইডগুলো ডেকোরেশন করছি। এই জন্য বিভিন্ন বই থেকে রেফারেন্স নিছি, যেটা আপনাদের জন্য যেটা দেখাইতে সহজ হয়, অথবা যেই মেথডে ক্যালকুলেশন করলে আমরা সহজেই করতে পারবো। যেহেতু আমাদের ক্যালকুলেটর দেওয়া হবে না পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা এমন মেথড চুজ করবো যেটা ক্যালকুলেটর ছাড়া সহজেই করতে পারি। অবশ্য আমাদের এরকম কোনো ম্যাথ দেওয়া হবে না যেগুলো আমরা ক্যালকুলেটর ছাড়া মানে করা সম্ভব, সেগুলো দেওয়া হবে না। তো আমরা দুইটা টপিক্সের মধ্যে আলোচনা করে ফেললাম। এনার্জি যে পার্টটা আছে এখানে এনার্জি এক্সপেন্ডিচারটা আলোচনা করলাম, তারপরে এনার্জি রিকোয়ারমেন্টটা আলোচনা করলাম। এখন হলো এনার্জি রিকোয়ারমেন্টের জন্য যে ফ্যাক্টরগুলো আলোচনা করলাম, এই প্রতিটা টপিক্স থেকে স্পেসিফিক পার্ট টু পার্ট কোয়েশ্চেন আসবে, প্রতিটা টপিক্সে আপনাদের দেখতে হবে। এরপরে আসি শক্তির চাহিদা বা এনার্জি রিকোয়ারমেন্টের জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো এখানে দেওয়া আছে দেখেন যে 42 কিলোগ্রাম ওজনের একজন মহিলা, সে সেডেন্টারি বা মাঝারি পরিশ্রম করে, তার একদিনের কি পরিমাণ এনার্জি দরকার সেটা বের করার জন্য। তো এখানে শুধু ওজনটা দেওয়া আছে, কিভাবে আমরা তার কত ক্যালোরি সেটা বের করব। ওজনটা দেওয়া আছে কত 52, তার মাঝারি পরিশ্রম এবং তার কত ক্যালোরি, সারাদিনে তার কত ক্যালোরি। এটাকে আমরা টিসিআর দ্বারাও প্রকাশ করতে পারি অথবা টিইআর দ্বারাও প্রকাশ করতে পারি, টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট অথবা টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট। তো এই টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট এবং এনার্জি রিকোয়ারমেন্টটা বের করার জন্য এখানে শুধু দেওয়া আছে, ওজন দেওয়া আছে, কখনো কখনো উচ্চতা দেওয়া থাকে, কখনো কখনো উচ্চতা, ওজন, বয়স সবগুলো দেওয়া থাকে। তো আমরা সেটাও দেখব যে কিভাবে আমরা ক্যালকুলেট করব। আমরা এখন দেখতেছি ওজন দেওয়া থাকলে কিভাবে সহজে আমরা কত এনার্জি দরকার সেটা বের করাটা দেখতেছি। তো আসি বেসাল মেটাবলিজমের জন্য কত হবে সেটা দেখবো আগে। আমরা এটা পার্ট টু পার্ট বের করবো। সবার প্রথম দেখবো যে তার বেসাল মেটাবলিজমের জন্য কত ক্যালোরি ব্যয় হয়। তো বেসাল মেটাবলিজমের জন্য কত ক্যালোরি ব্যয় হয় সারাদিনে। তো সারাদিনের ক্ষেত্রে আমরা এই যে এখানে 24 ঘন্টা দিলাম। তারপরে এর আগের স্লাইডে আমি বলছিলাম যে মহিলাদের জন্য প্রতি ঘন্টায় যে ক্যালোরিটা সেটা হচ্ছে 0.9, পুরুষদের জন্য 1। তো এই 24 হলো 24 ঘন্টা, আর 0.9 হলো মহিলাদের ক্ষেত্রে 0.9, আর এই 50 হলো তার বয়স, না সরি তার ওজনটা কত। তো আমরা তাহলে তার বেসাল মেটাবলিজম কত, সারাদিনে তার ক্যালোরি ব্যয় হবে কত 1123, এই তিনটা গুণ করার পরে। এরপরে আমরা আসি 2 নম্বরে। আমরা জানি যে আমাদের অ্যাক্টিভিটির উপরে আমাদের ক্যালোরি চাহিদা বাড়ে কমে। তো এখানে দেওয়া আছে যে সেটা সেডেন্টারি বা মাঝারি ধরনের শ্রম। তো মাঝারি ধরনের শ্রমের ক্ষেত্রে কি তার 75 থেকে 100% পর্যন্ত শক্তি ধরা হয়, এখানে ধার্য করা হয় যে 75 থেকে 100, আর যদি হালকা হয় তো 50%। আর এই যে এখানে দেওয়া আছে 0.9 মহিলাদের ক্ষেত্রে। তো আমরা দেখতেছি যেহেতু বলা আছে এখানে মাঝারি ধরনের, তো মাঝারি ধরনের ক্ষেত্রে আমরা এখানে কত নিব, মাঝারি ধরনের ক্ষেত্রে 75, বেসাল মেটাবলিজমের 75। তো বেসাল মেটাবলিজমে কত ক্যালোরি 1123, এটা 75 মিলে এখানে আছে 842। তাহলে তার টোটাল কত ক্যালোরি অ্যাক্টিভিটি সহ, তার বেসাল মেটাবলিজমের সহ এবং অ্যাক্টিভিটি সহ তার টোটাল ক্যালোরি কত। আমরা বেসাল মেটাবলিজমের জন্য বের করছিলাম 1123, আর তার অ্যাক্টিভিটির জন্য বের হলো 842। তাহলে টোটাল কত হলো, টোটাল হলো 1965। তাহলে তার আমরা ক্যালোরিটা হিসাব করে ফেললাম বেসাল মেটাবলিজমের এবং জন্য অ্যাক্টিভিটি লেভেলের জন্য। তার 3 নাম্বার স্টেপে আসি। আমরা জানি ফুডের কিছু থার্মোজেনিক ইফেক্ট আছে, যেটাকে আমরা বলি TEF অথবা থার্মোজেনিক ইফেক্ট অফ ফুড। আমরা খাবার খাওয়ার পরে খাবারটা যে ডাইজেশন হচ্ছে সেখানে এনজাইম নিঃসরণ হচ্ছে, সেখানে হরমোনাল কিছু ইফেক্ট আছে, তারপরে আমাদের অর্গানগুলো কাজ করতেছে, সেই অর্গানগুলো কাজ করলে এনার্জি দরকার।
তো এই খাবার ডাইজেশন থেকে শুরু করে অ্যাবজর্পশন, তারপরে মেটাবলিজম, পুরো স্টেপে এনার্জিটা দরকার হয়। তো পুরো স্টেপে যেহেতু এনার্জিটা দরকার হয়, তো এই পুরো স্টেপের জন্য তার ফুড ডাইজেশন হওয়ার জন্য যে এনার্জিটা দরকার, অ্যাবজর্পশনের জন্য এনার্জিটা দরকার, মেটাবলিজমের জন্য এনার্জিটা দরকার, সেটাকে বলা হয় খাদ্যের বিশেষ চলন ক্রিয়া বা খাদ্যের বিশেষ চলক্রিয়া অথবা থার্মোজেনিক ইফেক্ট অফ ফুড, সংক্ষেপে TEF বলা হয়, থার্মোজেনিক ইফেক্ট অফ ফুড। সেটার জন্য আমাদের ক্যালোরির 8 থেকে 10% দরকার। কোনো কোনো বইয়ে 5 থেকে 10% দেওয়া আছে। আমরা এই রেফারেন্সটা এটা ফলো করলাম খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বইয়ের শাহিন আহমেদের বই থেকে আমরা এটা ফলো করলাম। তো এটা যেহেতু 10% দরকার হয়, তাহলে আমরা কি করব, এই দুইটাতে টোটাল যত ক্যালোরি এটার 10% নিব। যেহেতু এখানে 1965, এটার 10% কত, 196.5। তাহলে আমরা তিনটা আলাদা আলাদা বের করলাম, যে মৌলিক বিপাক ক্রিয়ার জন্য কত, 1123, তারপরে তার ওই অ্যাক্টিভিটি লেভেলের জন্য কত বের করলাম, 842। দুইটা যোগ করার পরে সেটা TEF অথবা খাদ্যের বিশেষ চলক্রিয়ার জন্য যেটা, সেটার সাথে আমরা কি করলাম, এটার টোটালটার 10% করব। করার পরে আমরা 10%-এর সাথে এই দুইটার টোটাল 1 এবং 2-এর যেটা আসবে সেটা 10% করে 1 এবং 2-এর সাথে এটা 10% আমরা যোগ করে দিব। যোগ করলে এখানে আসতেছে 2161। তো আমরা যেহেতু ক্যালকুলেটর থাকবে না, শুধু দেওয়া থাকলে, ওজনটা দেওয়া থাকলে আমরা এইভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমি তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও এরকম MCQ দিব প্র্যাকটিস করার জন্য, অথবা আমাদের স্লাইডে শেষে MCQ দেওয়া আছে, সেখানে আমরা এরকম দেখবো প্র্যাকটিস করার জন্য। তো আমরা আমরা ক্যালোরিটা বের করে ফেললাম। ধরি যে একজন পূর্ণবয়স্ক মানুষের 2500 ক্যালোরি দরকার, 2500 ক্যালোরি দরকার। যে পূর্ণবয়স্ক ব্যক্তির 2500 যেহেতু ক্যালোরি দরকার, এখন আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টটা বের করে ফেলছি, শক্তির চাহিদাটা বের করে ফেলছি। এখন আমরা এই শক্তির চাহিদাটা পূরণ করার জন্য কোন খাবার থেকে শক্তি নিব, সেটা যদি আমরা বের করতে চাই, কোন প্রক্রিয়ায় বের করব সেটা আমরা দেখব। এখন আমরা জানি ফুড প্লেট যদি আমরা কাউন্ট করি, এই প্লেটের মেজর পোর্শনই হলো শর্করা, কার্ব বা শর্করা। আমরা শর্করা থেকে টোটাল 60 থেকে 70% ক্যালোরি নিব। শর্করা থেকে আমাদের টোটাল ক্যালোরি 60 থেকে 70% নিতে হয়। তারপরে আমাদের ফ্যাট অথবা স্নেহ পদার্থ থেকে আমরা 20 থেকে 30% নেওয়া হয়। তারপরে আমাদের প্রোটিন থেকে টোটাল 10% কাউন্ট করা হয়। আমাদের এইভাবে আইডিয়া যে আমরা এইভাবে আমরা প্লেটটা সাজানো আর কি। তো আমরা খাবার থেকে ক্যালোরি কত নিব, আমরা শর্করা থেকে সবচেয়ে বেশি পরিমাণ ক্যালোরি নিব, এবং সেটা হতে হবে 60 থেকে 70%। এবং আমরা স্নেহ থেকে নিব 20 থেকে 30% ক্যালোরি নিব, এবং আমরা প্রোটিন থেকে নিব 10% ক্যালোরি নিব। তো আমাদের টোটাল ক্যালোরি যখন আমরা জানবো যে এক্স নামক একটা ব্যক্তির ক্যালোরি দরকার 2500, এখন সে তাহলে কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি নিবে সেটা বের করা দরকার। যদি সে বের না করতে পারে সে কত গ্রাম কার্বোহাইড্রেট খাবে সেটা সে জানবে না। তো তার তাহলে শর্করা থেকে কত দরকার, তার প্রোটিন থেকে কত দরকার বা আমিষ থেকে কত দরকার, তারপরে তার ফ্যাট থেকে কত দরকার, অথবা তেল চর্বি থেকে তার কত দরকার। তো আমরা যদি এটা যদি টোটাল ক্যালোরিটা যখন আমাদের চলে আসবে, যখন আমরা টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্ট বের করতে পারবো, তখন আমরা এটা কিভাবে বের করবো সেটা দেখবো। তখন আমরা টোটাল এনার্জির 60 থেকে 70% নিব কার্বোহাইড্রেট, ফ্যাট নিব 20 থেকে 30%, প্রোটিন নিব 10%। তো আমরা যদি এখানে একটা দেওয়া আছে যে একজন ব্যক্তির ক্যালোরি দরকার 2500, তাহলে সে কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি নিবে, আমরা জানি কার্বোহাইড্রেট থেকে 60 থেকে 70% নিতে হবে। তখন এই যে আমরা 0.70%, মানে এত এর 70% আমরা কি করবো, যত দেওয়া থাকবে এত 0.7 দ্বারা গুণ করে ফেলবো, 0.7 দ্বারা গুণ করবো, তাহলেই শর্করা থেকে চলে আসবে। 0.7 দ্বারা গুণ করলে শর্করা চলে আসবে। তাহলে আমরা যদি তাহলে ফ্যাট থেকে কত দরকার, 0.2 দ্বারা গুণ করে ফেলবো টোটাল থেকে, তাহলে চলে আসবে ফ্যাটের ক্যালোরি। তারপরে প্রোটিন থেকে কত দরকার, 10%, মানে 2530 10% কত, 2530 10% হলো এই যে 253। তাহলে এখানে আসলো 253। তাহলে এই যে এখানে যদি বলা হয়, এখানে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে একজন ব্যক্তির দৈনিক ক্যালোরি দরকার 2500, সে তাহলে কার্বোহাইড্রেট থেকে ফ্যাট থেকে কত নিবে, তাহলে তার 2500 দরকার হলে
আমরা জানি এটা 10% ফ্যাট থেকে নিবে। তাহলে 2500 10% মানে সে 250 গ্রাম 250 কিলোক্যালোরি নিবে ফ্যাট থেকে, সরি প্রোটিন থেকে, কারণ প্রোটিন থেকে 10%। তাহলে যদি বলা হয় যে একজন ব্যক্তির টোটাল 2500 কিলোক্যালোরি দরকার, সে প্রোটিন থেকে কত ক্যালোরি গ্রহণ করবে? সে প্রোটিন থেকে 250 কিলোক্যালোরি গ্রহণ করবে। সে কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি গ্রহণ করবে? 1771, 2530 ক্ষেত্রে। সে স্নেহ পদার্থ থেকে কত গ্রহণ করবে? 506। তাহলে আমরা এ পর্যন্ত আসলাম যে টোটাল ক্যালোরি কত দরকার এবং ক্যালোরিটা কোন খাবার থেকে কত ক্যালোরি নিব সেটা পর্যন্ত বের করা দেখলাম। এখন আমরা আসি এই এত ক্যালোরি ফিল করার জন্য আমার কত গ্রাম কার্বোহাইড্রেট দরকার, কত গ্রাম প্রোটিন দরকার, কত গ্রাম ফ্যাট দরকার, সেটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা জানি 1 গ্রাম কার্বোহাইড্রেটে 4 ক্যালোরি পাওয়া যায়। প্রথম স্লাইডে দেখলাম 4 ক্যালোরি 1 গ্রাম কার্বোহাইড্রেটে। 1 গ্রাম প্রোটিনে পাওয়া যায় 4 ক্যালোরি প্রোটিনে, 1 গ্রাম ফ্যাটে পাওয়া যায় 9 ক্যালোরি। তো যেই ব্যক্তির 2500 কিলোক্যালোরি দরকার, তার প্রোটিন থেকে এনার্জি কত দরকার? 250। তাহলে সে কত গ্রাম প্রোটিন খাবে? সে, আমরা জানি প্রোটিন থেকে 4 ক্যালোরি বাই 4 দ্বারা ভাগ করব। এখানে দেওয়া আছে ধরো 2530। তাহলে 2530-এর জন্য সে শর্করা থেকে কত ক্যালোরি নিবে? 1771। এখন তাহলে 1771 কিলোক্যালোরি শর্করা থেকে ফুলফিল করার জন্য তার কত গ্রাম শর্করা খাওয়ার দরকার? এই 4 দ্বারা 1771-এর ভাগ করলে হবে 443 গ্রাম। তাহলে তার শর্করার পরিমাণ কত? 443। তারপরে তার স্নেহের পরিমাণ বা ফ্যাটের পরিমাণ কত দরকার? আমরা জানি ফ্যাট থেকে 9 ক্যালোরি আসে। তাহলে টোটাল ক্যালোরি আমরা 9 দ্বারা ভাগ করব। ফ্যাটের টোটাল ক্যালোরি দরকার ছিল 506, 9 দ্বারা ভাগ করলে হবে 56। তারপরে তার প্রোটিন থেকে কত ছিল? প্রোটিন থেকে ছিল 253, এটার 4 দ্বারা ভাগ করলে হবে 63 গ্রাম। তাহলে আমরা তার আরএক্স ডায়েটটা কি দেখলাম? তার আরএক্স ডায়েটটা কি হলো? রেফারেন্স ডায়েট, তার টোটাল ক্যালোরি দরকার 2530 কিলোক্যালোরি দরকার। তো 2500 কিলোক্যালোরি সেটার জন্য তার কার্বোহাইড্রেট খেতে হবে কত? 443 গ্রাম কার্বোহাইড্রেট খেতে হবে। 443 গ্রাম। প্রোটিন খেতে হবে 63 গ্রাম এবং ফ্যাট খেতে হবে কত? 56 গ্রাম। তাহলে আমরা আশা করি যদি কোশ্চেনের মধ্যে টোটাল ক্যালোরি পরিমাণটা দেওয়া থাকে এবং বলা থাকে যে কত গ্রাম নিতে হবে, আমরা এই ক্যালকুলেশন দ্বারা ইজিলি বের করতে পারবো। যদি ক্যালোরিও বের করতে বলে, টোটাল ক্যালোরি দেওয়া আছে, যদি বলে কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি, এই ক্যালকুলেশন ইউজ করবো। আর যদি বলা হয় গ্রামে, তখন আমরা সেই এনার্জির জন্য কত সেই ক্যালোরির জন্য আমরা কোন নিউট্রিয়েন্ট থেকে নিব, সেটা দ্বারা আমরা সেই নিউট্রিয়েন্ট কত এনার্জি দেয় সেভাবে বের করতে পারবো। আচ্ছা, এখন আসি যে একটা খাবারের ক্যালোরি ভ্যালু সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো। এটা খুবই সহজ। আর যেহেতু যদি ক্যালকুলেশনগুলো আসে, ম্যাথগুলো আসে, তাহলে সহজেই আসবে, যাতে আমরা খুব দ্রুত বের করতে পারি। সেই জন্য সবাই এটা পারবেন, তো আমি দেখাচ্ছি। আমরা জানি যদি দেওয়া থাকে যে এরকম যে 100 গ্রাম চীনাবাদামে টোটাল 26 গ্রাম শর্করা পাওয়া যায় এবং প্রোটিন পাওয়া যায় 25 গ্রাম এবং ফ্যাট বা স্নেহ পদার্থ পাওয়া যায় 40 গ্রাম। এভাবে যদি দেওয়া থাকে, তাহলে যদি বলা যায় এখানে টোটাল ওই চীনাবাদাম খাওয়ার পরে টোটাল কত শক্তি পাবো, একজন ব্যক্তি 100 গ্রাম চীনাবাদাম খাওয়ার পরে সে এত 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 গ্রাম এই নিউট্রিয়েন্টগুলো পালো, তাহলে এই পাওয়ার পরে তাহলে এই নিউট্রিয়েন্টগুলো থেকে সে কত ক্যালোরি পাবে। তো 26 গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায়। তাহলে আমরা জানি 1 গ্রামের জন্য 4 ক্যালোরি, 4 দ্বিগুণ করে ফেলবো। প্রোটিন পেলো 25 গ্রাম, আমরা জানি 1 গ্রাম প্রোটিনের জন্য 4 ক্যালোরি। স্নেহ পদার্থ 40 গ্রাম, আমরা জানি 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে 9 ক্যালোরি পাওয়া যায়। তাহলে তার টোটাল কত ক্যালোরি পেলো? 100 গ্রাম চীনাবাদাম থেকে 564 ক্যালোরি পাইলো। তো এরকমভাবে যদি বলা থাকে যে আমরা 25 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি পাবো, 25টা 4 দ্বিগুণ করবো, 100 ক্যালোরি পাবো। যদি বলা থাকে একটা খাবারের মধ্যে স্নেহ পদার্থ আছে 30 গ্রাম, সেই খাবারটা খাওয়ার পরে তুমি কত এনার্জি পাবা, তাহলে 30 দ্বারা 9 দ্বিগুণ করবো, 30 9 দ্বিগুণ করলে 270 ক্যালোরি পাবো। এটা সহজে ক্যালকুলেট করতে পারবেন আপনারা।
আচ্ছা, আমরা এখন আসি যে আমরা মেথডগুলো, আমরা ক্যালোরি পরিমাণের মেথডগুলো, এক্সপেন্ডিচার এগুলো দেখাই ফেললাম। এটা আমরা দেখবো যে আমরা বিএমআর ক্যালকুলেট করার আর একটা মেথড দেখব। তো এই মেথড দিয়ে পরীক্ষায় যদি আসে, ক্যালকুলেটর ছাড়া করা কঠিন হবে, তাও আপনাদের জানানোর জন্য, দেখানোর জন্য এটা দিলাম। এটা হলো হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন। হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন এটা আবার বেরি করে। এই ইকুয়েশনটা মেলদের জন্য একটা, ফিমেলদের জন্য একটা। তো এই ইকুয়েশন যদি আমরা জানা থাকে, হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনটা জানা থাকলে আমরা ক্যালোরি বিএমআরটা বের করতে পারবো। এই ইকুয়েশনটা জানা থাকলে আমরা বিএমআরটা বের করতে পারবো। কিভাবে? একজনের যদি ওজন দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, বয়স দেওয়া থাকে, আমরা আগে যে ক্যালকুলেশনটা করছিলাম সেটার মধ্যে শুধু ওজন দেওয়া ছিল, আমরা সহজে বের করে ফেললাম। কিন্তু এই ইকুয়েশনটা দিয়ে আমরা উচ্চতা, ওজন সবকিছু সহ আমরা এটা বের করতে পারবো। যদিও এখানে ফ্র্যাকশন ভ্যালু থাকে, সেটা হাতে কলমে করা কঠিন, ক্যালকুলেটর দরকার হয়, কিন্তু এটা এক্সাক্ট ভ্যালু আসে এবং অ্যাকুরেট ভ্যালু আসে এটাই। তো মেয়েদের জন্য আমরা 455 প্লাস এই যে ওজনটাতে গুণ করব হলো 9.6, উচ্চতা 1.8 দ্বারা গুণ করবো এবং বয়সকে গুণ করবো 4.7 দ্বারা। আর ছেলেদের জন্য 66 রে সাথে যোগ করব, ওজনের সাথে হবে 13.7, উচ্চতার সাথে 5। আমরা জাস্ট এই ক্যালকুলেশনের মধ্যে জাস্ট উচ্চতা কত, বয়স কত, ওজন কত, এইগুলো দেওয়ার পরে যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার পরে আমাদের টোটাল ক্যালোরিটা চলে আসবে, বিএমআর চলে আসবে। যেহেতু ফ্র্যাকশন বলে আমাদের ক্যালকুলেটর ছাড়া করা কঠিন হবে। তো এখন চলে আসছে তার বিএমআর কত। তো আমরা যখন বিএমআরটা পাওয়ার পরে, বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে, এটা পাওয়ার পরে বিএমআর এর সাথে অ্যাক্টিভিটি লেভেল গুণ করব। অ্যাক্টিভিটি লেভেল গুণ করব। তো অ্যাক্টিভিটি লেভেলটা কিরকম হবে? যারা পরিশ্রম করে না, খুব কম পরিশ্রম না করা হলে সেটাকে আমরা অ্যাক্টিভিটি লেভেল 1.2। এই অ্যাক্টিভিটি লেভেলে ভ্যালুগুলো আসতে পারে পরীক্ষায়, যে সেডেন্টারি হলে 1.2, তারপরে যদি যারা সপ্তাহে 2-3 দিন খেলাধুলা করে বা একদম হালকা পরিশ্রমের কাজ করে তাদের হবে 1.3। এই ভ্যালুগুলো আসতে পারে, ভ্যালুগুলো আপনারা দেখে নেবেন। তারপরে যদি বেশি পরিমাণ খেলাধুলা করে, তারপরে একদম যদি ভারী কাজ করে, অত্যন্ত পরিশ্রমী, তাদের ক্ষেত্রে হবে 1.9। তখন আমরা বিএমআরটা বের করার পরে অ্যাক্টিভিটি লেভেল দ্বারা গুণ করলে তার টোটাল ক্যালোরি চলে আসবে। তাহলে আমরা হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশনটার সিগনিফিকেন্স কি? হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন দ্বারা আমরা নির্ণয় করতে পারবো তার বিএমআর কত, আর বিএমআর যদি নির্ণয় করতে পারি তার ক্যালোরি কত, জাস্ট অ্যাক্টিভিটি লেভেল দ্বারা গুণ করলে পেয়ে যাব। আচ্ছা, এখন আসি, যেহেতু বিএমআই পড়লাম সাথে সাথে বিএমআইটাও দেখে নিই। বিএমআরটা যেহেতু পড়লাম, বিএমআই বডি মাস ইন্ডেক্সটাও দেখে নিই, বডি মাস ইন্ডেক্সটাও দেখে নিই, পাশাপাশি চলে আসলো। যদিও আমরা এটা সিলেবাসে যে টপিকস আছে আমরা আরও আগেই দেখার কথা, নিউট্রিশন, হেলথ, ওভার নিউট্রিশন, আন্ডার নিউট্রিশন, সিলেবাসের যে খাদ্য পুষ্টির যে সিলেবাস দেওয়া আছে, প্রথম পার্টে যে প্রথম সেগমেন্ট যেখানে নিউট্রিশন, হেলথ, ওইখানেই ওই টপিকসটা চলে আসার কথা। তো যেহেতু বিএমআর আসলো, সাথে সাথে আমি বিএমআইটা নিয়ে একটু আপনাদের সামনে আলোচনা করবো আর কি। তো বিএমআই আমরা নির্ণয় করার জন্য, বিএমআইটা কি? বিএমআইটা হলো আমাদের উচ্চতার সাথে আমাদের ওজনটা ঠিক আছে কিনা সেটা বের করার একটা পদ্ধতি হলো বিএমআই। তো বিএমআই বের করার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো উচ্চতা লাগবে এবং ওজন লাগবে। ওজনটা কেজিতে এবং উচ্চতাটা মিটারে। তো আমরা কিভাবে বিএমআই ক্যালকুলেট করব? যে যদি একজন এর উচ্চতা হয় 125 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটার নিলে 1.25 হবে, এবং ওজন যদি হয় 50, তাহলে কি হবে? আমরা 50 কেজি আর নিচে 1.25, এটাকে স্কোয়ার করে নিব। স্কোয়ার করে নিলে তার বিএমআই আসবে একটা, ঠিক আছে? এই বিএমআই একটা লেভেল আসবে। এখন এই লেভেলটাই হলো আমাদের একটা হেলথের ইন্ডিকেশন দেয় যে তার হেলথের অবস্থা ভালো কিনা, তার বডি কন্ডিশনের অবস্থা ভালো কিনা। আমরা বিএমআই এর রেঞ্জ দ্বারা দেখতে পাবো। কিভাবে বুঝতে পারবো? যদি 18-র নিচে হয় তাহলে আন্ডার নিউট্রিশন, তার বডি কন্ডিশন ভালো না, তার উচ্চতার সাথে ওজন ঠিক নেই, ওজনটা কম। যদি 18.5 থেকে 24.9 আসে, এটাই হলো বিএমআই এর স্ট্যান্ডার্ড ভ্যালু, তাহলে একজন ব্যক্তি সুস্থ আছে। আমরা যদি আমাদের বিএমআই ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পরে যদি আমরা দেখতে পারি যে আমাদের বিএমআইটা আসলো
18.5 থেকে 24.9, তাহলে আমাদের বিএমআইটা আমাদের জন্য ভালো। তার মানে আমাদের বডি কন্ডিশন ভালো, আমাদের আমরা মানে নর্মাল বা আমরা মানে নিউট্রিশন কন্ডিশনটা আমাদের জন্য ভালো, ওভার নিউট্রিশনও না, আন্ডার নিউট্রিশনও না। তাহলে আমাদের মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন থাকবে, এবং সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটাই হলো আমাদের হেলথের ভালো কন্ডিশনের ইন্ডিকেটর। কারণ স্বাস্থ্য ভালো থাকলে, ওজন ঠিক থাকলে আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে। তো এখানে আসি, যদি 25 থেকে 29 হয় সেটাকে ওবিসিটি ধরা হয়, অতিরিক্ত ওজন ধরা হয়। তো এখান থেকে ভ্যালুগুলা দিয়ে আসতে পারে যে বিএমআই লেভেল এত হলে সেটা কি ইন্ডিকেট করে। বিএমআই লেভেল যদি 30 হয় তাহলে এটা ফার্স্ট স্টেজ ওবিসিটি, তারপরে 35-এর উপর হলে সেটা সেকেন্ড স্টেজ ওবিসিটি। তার জন্য কি দরকার? তাহলে তার জন্য ডায়েট মেনটেন করা দরকার, পরিমিত পরিমাণে খাওয়ার দরকার, ব্যায়াম করার দরকার, যাতে তার এক্সট্রা ক্যালোরি বা এক্সট্রা যেই বডিতে যে ওজনটা আছে সেটা বার্ন করার জন্য, এক্সট্রা ক্যালোরিটা বার্ন করার জন্য দরকার, তার ব্যায়াম করার দরকার, এবং সাথে খাবারটাও কন্ট্রোল করার দরকার। এরপরে যদি 40-এর উপরে আসে, একদম এটা আমাদের যে বিএমআই এর ভ্যালুটা থাকে না, এটা একদম লাস্ট স্টেজ, এটার জন্য আমাদের মৃত্যু ঝুঁকির আশঙ্কা থাকে। তো এগুলো আপনারা খাদ্য পুষ্টি যারা স্টুডেন্ট আছে এছাড়াও এগুলো পারবে, আপনারাও দেখে আসছেন। বিএমআই এর সাথে সাথে চলে আসলো, তাই একটু আলোচনা করলাম। তো আমরা দেখলাম বডির এনার্জি এক্সপেন্ডিচার কিভাবে ক্যালকুলেট করব, তারপরে এনার্জি রিকোয়ারমেন্ট কিভাবে ক্যালকুলেট করব, এবং এর কি কি ফ্যাক্টর। এখন আমরা সেকেন্ড টপিকসে চলে আসি আজকে, সেটা হলো এনজাইম। তো আজকের ক্লাসের দ্বিতীয় টপিক যেটা আমাদের, সেটা হলো এনজাইম। এনজাইমটা কি? এনজাইম হলো একটা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, যেটা আমাদের বডিতে বিভিন্ন ধরনের যে বিক্রিয়াগুলো হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেগুলোর গতি বাড়ায় দেয়। তো এনজাইম হলো একটা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, এবং এনজাইমটা হলো প্রোটিন ইন নেচার। এনজাইমের কেমিক্যাল নেচার হলো সেটা একটা প্রোটিন। সকল এনজাইমই প্রোটিন দিয়ে গঠিত। তো এনজাইমগুলোর কাজ কি? সেগুলো আমাদের বডিতে খাবার ডাইজেশনে সহায়তা করে, এবং যে রিয়াকশনগুলো আছে সেগুলোকে সে গতি বাড়ায় দেয় অথবা গতি কমায় দেয়। তো এনজাইম কিভাবে কাজ করে? সিম্পলি যদি আমরা বলি, এনজাইম সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, এবং তখন এনজাইম এবং সাবস্ট্রেট মিলে একটা কমপ্লেক্স তৈরি করে, তারপরে প্রোডাক্ট তৈরি করে। তো এনজাইম সাবস্ট্রেটের সাথে যখন বাইন্ড করে, তখন এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি হয়, তারপরে প্রোডাক্ট তৈরি করে। তো এখানে কথা আসতে পারে যে সাবস্ট্রেট কি? এনজাইম যেই মলিকুলের উপর কাজ করবে, যার উপরে এনজাইম প্রভাব বিস্তার করবে, সেটাকে বলা হয় সাবস্ট্রেট। এখন আমরা আসি যে এনজাইমের ক্লাসিফিকেশনে। এনজাইমকে 6 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো অক্সিডো রিডাকটেজ। তো অক্সিডো রিডাকটেজ যেই এনজাইমটা, সেটা কি করে? সেটা অক্সিডেশন রিডাকশন করে, জারণ বিজারণ করে, ইলেকট্রনের আদান প্রদান করে, সেই এনজাইমটা বলা হয় অক্সিডো রিডাকটেজ। তারপরে হলো ট্রান্সফারেজ এনজাইমটা কি করে? কোনো একটা ফাংশনাল গ্রুপকে ট্রান্সফার করে অন্য ফাংশনাল গ্রুপে নিয়ে যায়। এটা তার মানে এটা মেইন কাজ হলো আমাদের ফাংশনাল গ্রুপগুলোকে সে ট্রান্সফার করে অন্য গ্রুপে নিয়ে যায়। তারপরে হলো হাইড্রোলেজেস। এনজাইমগুলোর শেষে এস থাকে সবগুলাই। তো হাইড্রোলেজেসের কাজ কি? হাইড্রোলেজেস হলো সেটা ইয়ার সাথে, পানির সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে ওইটাকে পদার্থকে ব্রেকডাউন করবে। যেমন লাইপেজ এনজাইমটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এটা কি করবে? যে ইয়াটাকে বাইন্ড করবে, বাইন্ড করার পরে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। এরপরে আসি আমরা লায়েজটা কি? সেটা হলো ডাবল বন্ড থেকে সেটা করবে, ডাবল বন্ড থেকে একটা মলিকুলকে, একটা গ্রুপকে সরায় দিবে, সেটাকে বলা হয় লায়েজ। তারপর হলো আইসোমারেজ। আমরা আইসোমারিজম পড়ছি, যে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, সেগুলোকে পরস্পরের সমানু বলা হয় বা আইসোমার বলা হয়। তো ওই এনজাইমটা কি করে? আইসোমারেজ এনজাইমটা কি করে? তার যে চেইন আছে, তার যে ফাংশনাল গ্রুপ আছে, সে এই ফাংশনাল গ্রুপ নিজের মধ্যেই সে কি করে ট্রান্সফার করে নেয়। সিস থাকলে ট্রান্স করে নেয়, একই গ্রুপের মধ্যে সেটা কি করে
তার ফর্মটা চেঞ্জ করে ফেলে। তারপরে হলো লাইগেজ। লাইগেজ এনজাইমটার কাজ কি? জোড়া লাগানো। যেমন আমরা ডিএনএ এর ক্ষেত্রে পড়ছি, লাইগেজ এনজাইম দ্বারা ডিএনএ যে ফ্র্যাগমেন্ট আছে সেটাকে জোড়া লাগানো হয়। তো লাইগেজ এনজাইমটা কি? যেটা জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় তাকে বলা হয় লাইগেজ। তো আমরা এই প্রত্যেকটা এনজাইমের সবগুলোর উদাহরণ সহ পড়ব। আমি শুধু নামগুলো আলোচনা করলাম, আপনারা উদাহরণ সহ পড়বেন প্রত্যেকটা এনজাইমের উদাহরণ। আর এখানে ছোট করে মেকানিজম দেওয়া আছে প্রত্যেকটা এনজাইমের। এরপর আসি কেমিক্যাল নেচার। আমরা জানি এনজাইম হলো প্রোটিন ইন নেচার। এনজাইম হলো প্রোটিন ইন নেচার। আর এনজাইমটা সলিবিলিটি বলতে এনজাইম পোলার সলভেন্ট, যেগুলো পোলার। পোলার বলতে বোঝায় যে এক পাশে ধনাত্মক আয়ন এবং অন্য পাশে ঋণাত্মক আয়ন যেই মলিকুলগুলার তাকে বলা হয় পোলার। যেমন পানি একটা পোলার যৌগ, তারপরে অ্যালকোহল একটা পোলার যৌগ। তো এই এনজাইমগুলা পোলার দ্রবণে দ্রবণীয় হয় কিন্তু অপোলার দ্রবণে দ্রবণীয় হয় না। soluble in polar solvent, insoluble in non-polar or organic solvent, non-polar solvent। তো এরপরে আসি অ্যাসিড বেজ যে নেচার। এনজাইম অ্যাসিড হিসেবেও থাকতে পারে, বেজ হিসেবেও থাকতে পারে। সেটা নির্ভর করে অ্যামাইনো অ্যাসিডের উপরে। যদি বেজ এবং অ্যামাইনো অ্যাসিডের রেশিও 1 থেকে বেশি হয় সেটা হবে বেসিক এনজাইম, এবং যদি বেজ এবং অ্যাসিডের রেশিও যদি 1 থেকে কম হয় সেটা হবে অ্যাসিডিক এনজাইম। তারপর হচ্ছে জুইটার আয়ন বিহেভিয়ার। জুইটার আয়নটা কি? আমরা জানি কোনো কোনো পদার্থে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকে, সেটা সেই পদার্থের তখন একটা জুইটার আয়ন তৈরি করে। যেমন আমরা যদি এনজাইমের ক্ষেত্রে আসি, এনজাইমটা হলো প্রোটিন ইন নেচার। আমরা জানি প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি থাকে? পজিটিভ গ্রুপও থাকে, নেগেটিভ গ্রুপও থাকে। অ্যামিনো গ্রুপ থাকে সেটা হচ্ছে পজিটিভ, তারপরে কার্বক্সিল গ্রুপ থাকে সেটা হচ্ছে নেগেটিভ। তো এনজাইম পজিটিভ এবং নেগেটিভ দুইটা গ্রুপে যখন এনজাইমের মধ্যে থাকে তখন এনজাইমটা কি করে? একটা আইসোইলেকট্রিক একটা ব্যালেন্সের মধ্যে থাকে। সেই ব্যালেন্সটা হলো জুইটার আয়ন। তার মানে সে নেগেটিভ চার্জও থাকে না, পজিটিভ চার্জও থাকে না, সে একটা ব্যালেন্স চার্জের মধ্যে থাকে। সেটাকে বলা হয় জুইটার আয়ন ইফেক্ট। তো এনজাইম এই জুইটার আয়ন ইফেক্টটা দেখায়। এরপর আসি যে এনজাইমের ফাংশনাল কিছু এনজাইম বা এনজাইমের আমরা জানার জন্য শেখার জন্য কিছু টার্ম যেগুলো গুরুত্বপূর্ণ। আর আমরা আসলে যে টপিকগুলো পড়তেছি, এর আগের ক্লাসে আমি পড়লাম ফ্যাটি অ্যাসিড, এবং ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেলস। তো এই যে টপিকসগুলো পড়াচ্ছি সেগুলো শুধু প্রিলি না, ইনশাল্লাহ আপনাদের ভাইবার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমরা ক্লাসটা দেখা এবং বোঝাটা মূলত আমাদের ভাইবার জন্যই সহজ হবে। আমরা যে 4 বছরে যেটা পড়ে আসছি সেটা আমরা জানি যে আমরা পড়াশোনা করার পরে এটা আমাদের সেরকম মাথায় থাকে না। তো আপনারা যখন লাইভ এমসিকিউর সাথে যে ক্লাসগুলো দেখতেছেন সেই ক্লাসগুলো দেখার পরে আপনারা সব ব্যাপারগুলো একসাথে পেয়ে যাবেন। আমরা 4 বছরে তো আর সবগুলা আমরা যেইগুলা পড়ে রেখে আসছি সেগুলো তো আমরা কালেক্ট করার জন্য সময় প্রয়োজন। কিন্তু আমরা এই লাইভ এমসিকিউ আপনাদের এই সার্ভিসটা দিচ্ছে যে সবগুলাকেই একসাথে করে সহজে আপনাদের দিচ্ছে, যাতে আপনাদের পড়াটা সহজ হয়। তো এই ক্লাসগুলো আপনাদের ভাইবার জন্য কাজে লাগবে এবং প্রিলিতে তো কাজে লাগবেই। যেমন কিছু টপিকস আছে যেগুলো হয়তো আমরা আলোচনা করি সেগুলো প্রিলির সাথে রিলেশন না, সেগুলো ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। তো এখানে আসি আমরা এনজাইমের ক্ষেত্রে কিছু ডেফিনেশনের ক্ষেত্রে। সবার প্রথমে আসি কোএনজাইম। কোএনজাইম আমি আর আগের ক্লাসে কোএনজাইম নিয়ে আলোচনা করলাম। এনজাইম এর আগের ক্লাসে কোএনজাইম নিয়ে আলোচনা করলাম। কোএনজাইমটা হলো, আমরা জানি ভিটামিন হলো একটা অর্গানিক মলিকুল। তো ভিটামিন যখন এনজাইমের সাথে বাইন্ড করে, এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়ায় দেয়, সেই তখন ভিটামিন এবং এনজাইম একটা যে কমপ্লেক্সটা তৈরি করে সেই একসাথে সেটাকে বলা হয় কোএনজাইম। মানে সেটা এনজাইমের কাজটাকে অ্যাসিস্ট করতেছে, এনজাইমের কাজটাকে বাড়িয়ে দিচ্ছে, কোঅপারেট করতেছে। সেই জন্য এটা হচ্ছে আমরা এই ভিটামিন এবং এনজাইম একসাথে থাকলে সেটাকে আমরা বলি কোএনজাইম। এখন তাহলে এই এনজাইম প্রোটিন ইন নেচার, তাহলে আমরা যখন কোএনজাইমের মধ্যে কি দেখলাম যে কোএনজাইমের মধ্যে ভিটামিন হলো একটা পার্ট আর এনজাইম হলো একটা পার্ট। দুইটা পার্ট থাকে, একটা পার্ট ভিটামিন, একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা হচ্ছে অপ্রোটিন পার্ট বা নন প্রোটিন পার্ট। তাহলে কোএনজাইমের মধ্যে প্রোটিন পার্ট থাকে একটা,
নন প্রোটিন পার্ট থাকে একটা। তো এই নন প্রোটিন পার্টটা যদি ভিটামিন থাকে সেটাকেই আমরা বলি কোএনজাইম। কিন্তু নন প্রোটিন পার্ট যেটা আছে সেটা মধ্যে মধ্যে ইনঅর্গানিক কম্পাউন্ডও থাকতে পারে, ইনঅর্গানিক। সেই ইনঅর্গানিক কম্পাউন্ড যদি থাকে, ইনঅর্গানিক কম্পাউন্ড বলতে আমরা যদি এখানে ক্যালসিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, তারপরে যে অন্যান্য যে ইয়াগুলো আছে কপার থাকে, সেটা যদি থাকে তখন এই প্রোটিন এবং নন প্রোটিন পার্ট মিলিত হয়ে ইনঅর্গানিক পার্ট মিলিত সেটাকে বলো আমরা কোফ্যাক্টর। তাহলে কোফ্যাক্টরটা কিভাবে গঠিত হয়? কোফ্যাক্টর এটার মধ্যে যদি এনজাইমের সাথে যদি Mn2+ থাকে, এর সাথে আবার এনজাইম, এখানে এনজাইম, এর সাথে এনজাইম, তাহলে সেটা হলো কোফ্যাক্টর। তাহলে আমরা জানি এনজাইমের সাথে দুই প্রোটিনও যুক্ত হতে পারে, না সরি, এনজাইমটা নিজেও একটা প্রোটিন। তাহলে এনজাইমের সাথে ভিটামিনও যুক্ত হতে পারে, এনজাইমের সাথে মিনারেলসও যুক্ত হতে পারে। এনজাইমের সাথে যদি ভিটামিন যুক্ত হয় সেটাকে আমরা বলবো কোএনজাইম, এবং এনজাইমের সাথে যদি মিনারেলস যুক্ত হয় সেটাকে বলবো আমরা কোফ্যাক্টর। এবং তাহলে আমরা জানি ভিটামিন মিনারেল দুইটা যুক্ত হয়, এই দুইটাকে একসাথে বলে প্রস্থেটিক গ্রুপ। তাহলে প্রস্থেটিক গ্রুপটা বা নন প্রোটিন গ্রুপটা যদি ভিটামিন হয় সেটার নাম হচ্ছে কোএনজাইম, এবং প্রস্থেটিক গ্রুপ যেটা আছে সেটা যদি হয় মিনারেলস হয় সেটাকে বলা হয় কোফ্যাক্টর। তাহলে আমরা পারবো যে কোফ্যাক্টর কাকে বলে, কাকে বলে কোফ্যাক্টরটা। তাইলে কি কোফ্যাক্টরটা হলো নন প্রোটিন পার্ট। কোফ্যাক্টরটা ভিটামিনও হতে পারে, কোফ্যাক্টরটা মিনারেলসও হতে পারে। আর যদি প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপোএনজাইম, আর নন প্রোটিন পার্টটাকে বলে প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ তাহলে দুইটা, ভিটামিন প্রস্থেটিক গ্রুপ হিসেবে যুক্ত হয় তখন হয়ে যায় কোএনজাইম। প্রস্থেটিক গ্রুপ হিসেবে মিনারেলস যদি যুক্ত হয়, যেগুলো আছে সেগুলো যদি যুক্ত হয় ইনঅর্গানিক, তাহলে সেটা হয়ে যায় কোফ্যাক্টর। আর দুইটাকে একসাথে বলা হয় হলো এনজাইম। তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম কোফ্যাক্টর কি। কোফ্যাক্টর হলো নন প্রোটিন পার্ট যেটার সাথে আমরা ওই ইনঅর্গানিক কম্পাউন্ড যুক্ত হবে। আর কোএনজাইম হলো নন প্রোটিন পার্ট যেটার সাথে ভিটামিনগুলো যুক্ত হবে। ভিটামিন বি কমপ্লেক্সগুলোই মূলত কোএনজাইম হিসেবে কাজ করে। আমরা এর আগের ক্লাসে দেখছিলাম ভিটামিনের যে থায়ামিন, পাইরোফসফেট, NAD+, FMN, FAD, তো এই জিনিসগুলো কোএনজাইম হিসেবে কাজ করে, কোএনজাইম ফাংশন অফ ভিটামিন। তো এরপরে তো এই দুইটা মিলিত হয়ে মানে কোএনজাইম গঠিত হয়, আর দুইটা মিলিত হয়ে প্রোটিন নন প্রোটিন পার্ট মিলিত হয়ে কোএনজাইম কোফ্যাক্টর গঠিত হয়। তাহলে এটা হচ্ছে প্রোটিন পার্টটাকে বলা হয় অ্যাপোএনজাইম, এবং প্রোটিন পার্ট ছাড়া যে দুইটা পার্ট সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা ভিটামিন হতে পারে, ইনঅর্গানিক কম্পাউন্ডও হতে পারে, আর টোটাল একসাথে বলা হয় এটাকে হলো এনজাইম। তাহলে হলো এনজাইমটা হলো একটা অ্যাক্টিভ এনজাইম, মানে দুইটা পার্ট মিলিত হয়ে যেটা, সেটাকে বলা হয় হলো এনজাইম। তাহলে আমি যদি আবার একটু দেখাই আপনাদের জন্য, ভিটামিন ওর মিনারেলস প্লাস এনজাইম, এই দুইটাকে একসাথে আমরা বলতে পারি হলো এনজাইম, হলো এনজাইম। আর এই যে এই প্রোটিন পার্টটাকে আমরা বলতে পারি অ্যাপোএনজাইম, এনজাইম। আর যে নন প্রোটিন পার্টটা সেটাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপটা যদি ভিটামিন হয় সেটাকে বলবো আমরা কোএনজাইম। যদি মিনারেলস হয় মিনারেলসগুলো যেগুলো আছে সেগুলো হইলে আমরা সেটাকে কি বলবো, ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো হলে, ঠিক আছে, ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো হলে সেটাকে আমরা কি বলবো, ইনঅর্গানিক কম্পাউন্ড হলে সেটাকে বলবো কোফ্যাক্টর। আমরা ইনঅর্গানিক ধরবো, মিনারেলস বলবো না, বলবো ইনঅর্গানিক কম্পাউন্ড। এখন আমরা আসি কিছু কোফ্যাক্টর দেওয়া আছে কিছু এনজাইমে, যে কোফ্যাক্টরগুলো অ্যাড হচ্ছে কোন এনজাইমের সাথে। যেমন ফেরিকটা যুক্ত হচ্ছে ক্যাটালাইজ এনজাইমের সাথে। তো ক্যাটালাইজ যে এনজাইম, এটার সাথে নন প্রোটিন পার্ট হিসাবে কোফ্যাক্টর হিসাবে যুক্ত থাকে আয়রন। ম্যাগনেসিয়ামটা যুক্ত থাকে গ্লুকোজ 6-ফসফেট, এটা হেক্সোকাইনেসের সাথে যুক্ত থাকে। তারপরে ম্যাঙ্গানিজ যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম যুক্ত থাকে, এগুলো কোফ্যাক্টর হিসাবে এইসব এনজাইমে কাজ করে। আমরা কোন এনজাইমের কোফ্যাক্টর কি এখান থেকে 4টা থেকে দেখতে পারবো। এখন আসি যে এনজাইম যে কাজ করে কিভাবে। এটা মূলত 3টা প্রক্রিয়ায় এনজাইমটা কাজ করতে পারে। মানে এনজাইমের মেকানিজম 3টা পড়বো আমরা। প্রথম মেকানিজমটা হলো, সবাই পড়ে আসছি আমরা লক অ্যান্ড কি মডেল,
জনপ্রিয় একটা মডেল। তারপরে আরেকটা হলো ইনডিউসড ফিট মডেল। 3 নাম্বারটা হলো সাবস্ট্রেট স্ট্রেইন মডেল। তো এই 3টা মডেল একটু আলোচনা করব। তো 3টা মডেল পড়তে গিয়ে আমরা সবার প্রথম আসবো যে অ্যাক্টিভ সাইটটা কি। প্রত্যেকটা এনজাইমের যে পার্টটা সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, আমরা জানি এনজাইমের সাথে সাবস্ট্রেট যুক্ত হয়, তখন এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি করে, তারপরে সেটা প্রোডাক্ট হয়। তো এনজাইমের এই যেই পার্টটার সাথে যে সাবস্ট্রেটটা যুক্ত হবে, সাবস্ট্রেট যে পার্টটার সাথে বাইন্ড করে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেটটা এসে যুক্ত হয়। তো এই যে আমরা এখানে একটা এনজাইম দেখতেছি, এই এনজাইমের অ্যাক্টিভ সাইট হলো এটা, মানে এই সাইটে এসে সাবস্ট্রেটটা বাইন্ড করবে। তারপর আর সাবস্ট্রেটটা মানে কি তো আমরা পড়ে আসছি, সাবস্ট্রেটটা হলো এনজাইম যার উপর কাজ করে, সেটাকে বলা হয় সাবস্ট্রেট। তো এনজাইমের লক এন্ড কি মডেলটা কি, প্রত্যেকটা এনজাইমের বাইন্ডিং সাইটটা বা সাবস্ট্রেট যেটা থাকে সেটা এক একটার এক এক রকম। যেমন তালা চাবির ক্ষেত্রে সকল চাবি দিয়ে সকল তালা খুলে না, তো এনজাইমটার ক্ষেত্রে এরকম সকল এনজাইম সকল সাবস্ট্রেটের উপর কাজ করে না, সকল সাবস্ট্রেট এনজাইমের সাথে বাইন্ড হতে পারে না। কারণ কি, কারণ এনজাইমের সাথে বাইন্ড হওয়ার জন্য তার অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড হওয়া দরকার। অ্যাক্টিভ সাইট যদি না মিলে সেটার সাথে বাইন্ড করবে না। সেই মডেলটাকে বলা হয় লক এন্ড কি মডেল। যদি চাবি যদি ঠিক থাকে, চাবিটাকে সেখানে এনজাইমের সাথে তুলনা করা হয়, তালাটাকে এনজাইমের সাথে তুলনা করা হয়, আর চাবিটাকে তুলনা করা হয় সাবস্ট্রেটের সাথে। তো যখন অ্যাক্টিভ সাইটগুলোর সাথে সাবস্ট্রেটেরটা মিলবে, তখনই এনজাইমটা বাইন্ড করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করবে, এনজাইম সাবস্ট্রেটের সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে। তো যেমন লাইপেজ এনজাইম কাজ করে ফ্যাটের উপরে, ফ্যাটকে ভেঙে লাইপেজ এনজাইম তৈরি করতেছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তারপরে আমরা জানি অ্যামাইলেজটা কাজ করতেছে শর্করাকে ভেঙে কি তৈরি করে, গ্লুকোজে পরিণত করে, বা ডাইস্যাকারাইডকে ভেঙে মনোস্যাকারাইডগুলো করতেছে। তো লাইপেজ কিন্তু আবার ইয়ার উপর কাজ করবে না, লাইপেজ এনজাইমটা কিন্তু শর্করার উপর কাজ করবে না, কারণ শর্করার যে বাইন্ডিং সাইটটা আছে, অ্যাক্টিভ সাইট আছে, সেটা লাইপেজের সাথে মিলবে না। তো যদি লাইপেজের শুধু মিলবে কার সাথে, ফ্যাটের সাথে, এই ফ্যাটের অ্যাক্টিভ সাইটের সাথে ফ্যাটের যে সাবস্ট্রেট আছে, ফ্যাট সাবস্ট্রেট, এটার সাথে বাইন্ডিং সাইটটা মিলবে এটার সাথে মিলিত হবে শুধু লাইপেজ। তাহলে এনজাইমের এটাকে বলা হয় এনজাইমের স্পেসিফিসিটি, যে সকল এনজাইম সকল সাবস্ট্রেটের উপর কাজ করে না, যার সাথে বাইন্ডিং সাইট মিলবে সেটার উপরেই কাজ করবে, তখন যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে প্রোডাক্ট তৈরি করবে। মানে লাইপেজটা যখন বাইন্ড করবে তখন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। তো লোকাল কি মডেলটা হলো যে যদি এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেটটা যদি যুক্ত হয় অ্যাক্টিভ সাইটের সাথে, তার সাবস্ট্রেটটা যুক্ত হওয়ার পরে এনজাইম সাবস্ট্রেট একটা কমপ্লেক্স তৈরি করবে। সকল এনজাইমের অ্যাক্টিভ সাইট ভিন্ন, যেটার সাথে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইট মিলবে সেটার সাথে সে যুক্ত হবে, নাইলে যুক্ত হবে না। এরপরে আসি ইনডিউসড ফিট মডেল। তো এই মডেলটার ক্ষেত্রে কি হয়, যে আমরা ওই লক এন্ড কি মডেলের ক্ষেত্রে দেখলাম যে সাবস্ট্রেটের সাথে এনজাইম যদি এনজাইমের যে অ্যাক্টিভ সাইট আছে সেটার সাথে মিললেই বাইন্ড করবে। তো এটার ক্ষেত্রে অ্যাক্টিভ সাইটটা মিল থাকে না, অ্যাক্টিভ সাইটটা সাবস্ট্রেটের সাথে মিল থাকে না। তখন মিল না থাকলে কি হয়, যখন সাবস্ট্রেটটা এনজাইমের কাছে আসে তখন এই অটোমেটিক অ্যাক্টিভ সাইটটা তখন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে সাবস্ট্রেটের সাথে মিলার মতো একটা স্ট্রাকচারে চলে আসে, আর তখন সাবস্ট্রেটের সাথে সে বাইন্ড করে কমপ্লেক্স তৈরি করে। লক এন্ড কি মডেলের ক্ষেত্রে স্পেসিফিক, যদি সাবস্ট্রেটের সাথে মিল হয়, সাবস্ট্রেটের সাথে যদি সেটার করে স্পেসিফিক থাকে যে সাবস্ট্রেট এনজাইম দুইটারই অ্যাক্টিভ সাইট যদি মানে অ্যাক্টিভ সাইটের সাথে যদি যোগ হয়, সাবস্ট্রেটের অ্যাক্টিভ সাইট এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে যদি সাবস্ট্রেট যুক্ত হয় তাহলে সেটা কাজ করবে। আর এটার ক্ষেত্রে কি হয়, ইনডিউসড ফিট মডেলটা কি, যে মাঝে মাঝে কোনো এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেট যুক্ত হয় না, মানে অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেট মিল হয় না, তখন কি হয় এনজাইমটা স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলে, অ্যাক্টিভ সাইটের চেঞ্জ করার পরে তখন সাবস্ট্রেটটা যুক্ত হতে পারে, সেটাকে বলা হয় ইনডিউস ফিট মডেল। তো ইনডিউস ফিট মডেলের ক্ষেত্রে মিল থাকে না, অ্যাক্টিভ সাইটটা এক থাকে না, তখন সেটা সাবস্ট্রেট আসার পরে স্ট্রাকচার চেঞ্জ করে সাবস্ট্রেট যুক্ত হওয়ার মতো চলে আসে, স্ট্রাকচারে চলে আসে। তারপরে হলো সাবস্ট্রেট স্ট্রেইন মডেল। এই ক্ষেত্রে একটু প্রেশার হয়, একটু
এটা যুক্ত হওয়ার জন্য একটু এনজাইমটা প্রেসার দিয়ে সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়। সাবস্ট্রেটের যে উইক বন্ডগুলো আছে সেগুলা ইয়া করে প্রেসার দেওয়ার পরে তখন এটা এনজাইমের সাথে বাইন্ড হয়। তো তিনটার সামারে কি লক এন্ড কি মডেলের ক্ষেত্রে সাবস্ট্রেটে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সাথে সাবস্ট্রেটটা যুক্ত হয়, আর ইনডিউসড ফিট মডেল যেটা আছে সেটার ক্ষেত্রে কি হয়, এনজাইমের অ্যাক্টিভ সাইটটা সাবস্ট্রেটের সাথে একরকম থাকে না, তখন সাবস্ট্রেট আসার পরে চেঞ্জ হইয়া সাবস্ট্রেটের মতো হয়ে যায়, তখন সেটার সাথে মিল হয়। আর ইনডিউস ফিট মডেলের ক্ষেত্রে এটা যুক্ত হয়, সাবস্ট্রেটের উপর প্রেসার দেয়, প্রেসার দেওয়ার পরে সাবস্ট্রেটের মধ্যে যে উইক বন্ডগুলো থাকে সেগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করে। স্পেসিফিসিটি অফ এনজাইম, আমরা জানি এনজাইম স্পেসিফিক নেচারে স্পেসিফিক। একটা এনজাইম কখনো অন্য কোনো সাবস্ট্রেটের উপরে কাজ করবে না, স্পেসিফিক সাবস্ট্রেটের উপরে। একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম কার্বোহাইড্রেটের ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো আছে সেগুলো, যেমন লাইপেজ কখনো কার্বোহাইড্রেটের উপর কাজ করতে পারবে না, এরকম করবে এনজাইমগুলো স্পেসিফিক। এই প্রথম স্পেসিফিসিটি যেটা এনজাইমের সেটাকে বলে অ্যাবসোলিউট স্পেসিফিসিটি, মানে স্পেসিফিক সাবস্ট্রেটের উপর স্পেসিফিক এনজাইম কাজ করবে, সেটাকে বলা হয় অ্যাবসোলিউট স্পেসিফিসিটি। তারপরে হলো গ্রুপ স্পেসিফিসিটি। ধরো এখানে অ্যামিনো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ আছে, সাবস্ট্রেটের সাথে অ্যামিনো গ্রুপ আছে, তখন অ্যামিনো গ্রুপের যতগুলোর সাথে আছে সেগুলোর সাথে বাইন্ড করবে। একই গ্রুপ থাকলে এনজাইমগুলো বাইন্ড করে, সেটাকে বলা হয় গ্রুপ স্পেসিফিসিটি। মানে একই গ্রুপের, একই ফাংশনাল গ্রুপের যত মলিকুল আছে, যৌগ আছে, সেগুলোর সাথে বাইন্ড করে, সেগুলো বলে গ্রুপ স্পেসিফিসিটি। সেরকম আবার আছে একটা অপটিক্যাল স্পেসিফিসিটি। তো স্পেসিফিসিটিটা মানে সেই এনজাইম হয়তো স্পেসিফিকভাবে ফাংশন করবে নির্দিষ্ট কোনো মলিকুলের উপরে, অথবা কোনো ফাংশনাল গ্রুপ এক থাকলে সেটার উপর কাজ করবে। আর অ্যাবসোলিউট স্পেসিফিসিটি যেটা, সেটা হলো সরাসরি যেটা এনজাইমটা কাজ করবে ওই সাবস্ট্রেটের উপরে, সেটা হলো অ্যাবসোলিউট স্পেসিফিসিটি। আর এই গ্রুপ স্পেসিফিসিটি হলো ফাংশনাল গ্রুপ যদি মিল থাকে এই ধরনের সকলগুলা মলিকুলের সাথে সে বাইন্ড করবে। এখন আসি এনজাইমের ফাংশনের ক্ষেত্রে। এনজাইমের যে অ্যাক্টিভিটি আছে, কি কি ফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিতে ইনফ্লুয়েন্স করে, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং এনজাইম অ্যাক্টিভিটি। প্রথমটা হলো কনসেন্ট্রেশন অফ এনজাইম। যদি এনজাইমের কনসেন্ট্রেশন বাড়ে তাহলে তো এনজাইমের অ্যাক্টিভিটি বাড়বে। অনুরূপভাবে যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ে তাহলেও এনজাইমের অ্যাক্টিভিটি বাড়বে। কিন্তু এটা একটা লেভেল আছে, নির্দিষ্ট লেভেল পর্যন্ত। তাহলে অ্যাক্টিভিটি বাড়বে এনজাইম অথবা সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়লে, কিন্তু একটা লেভেল পর্যন্ত। এরপর আসি টেম্পারেচার। যেহেতু এনজাইম একটা প্রোটিন ইন নেচার, তো এনজাইম 40 থেকে 45 এই টেম্পারেচারের মধ্যে এনজাইম ভালো কাজ করে। 40 থেকে 45 তার ভালো অ্যাক্টিভিটি দেখায়। যদি 50-এর উপরে চলে যায় তখন এনজাইম ভালো কাজ করতে পারে না এবং কি ডিনেচার হয়ে যায়। যেহেতু আমরা জানি প্রোটিনগুলা হিটে ইফেক্টেড হয়, হিটে প্রোটিনগুলা ডিনেচার হয়ে যায়। তো এনজাইমগুলা যদি লো টেম্পারেচারেও কাজ করতে পারে না, হাই টেম্পারেচারেও কাজ করতে পারে না, একটা রেঞ্জের মধ্যে সে ভালো কাজ করে। এবং সেই পারফেক্ট এটা হলো টেম্পারেচার রেঞ্জটা হলো 40 থেকে 45। এখন আসি ইফেক্ট অফ পিএইচ। আমরা জানি এক একটা এনজাইম এক একটা পিএইচে কাজ করতে পারে। তো আর আমরা জানি এনজাইমের যদি কাজ করার জন্য এনজাইমের পিএইচ এর উপর ভিত্তি করে এনজাইমের কাজের চেঞ্জ হয়, কিন্তু যে অপটিমাম যে একটা পিএইচ সেটা হলো 6 থেকে 8। আমরা যদি আসে এনজাইম অ্যাক্টিভিটির জন্য অপটিমাম পিএইচ কত, 6 থেকে 8। এনজাইম অ্যাক্টিভিটির জন্য অপটিমাম টেম্পারেচার কত, 40 থেকে 45। আবার কিছু কিছু এনজাইম আছে যেমন পেপসিন, সেটা 1 থেকে 2 পিএইচ এর মধ্যেও তার জন্য অপটিমাম সে কাজ করতে পারে। আবার কিছু কিছু আছে যেমন অ্যালকাইলাইন ফসফেটেজ, সেটা আবার 10 থেকে 12 পিএইচ এর মধ্যেও কাজ করতে পারে। কিন্তু যদি বলা একদম অপটিমাম সবগুলোর জন্য সেটা হচ্ছে 6 থেকে 8। আবার কিছু কিছু এনজাইম লো পিএইচও কাজ করতে পারে, কিছু কিছু এনজাইম হাই পিএইচও কাজ করতে পারে। এখন আসি এনজাইম ইনহিবিটর মানে কি, কিছু কিছু মলিকুল বা কিছু কিছু কম্পাউন্ড এনজাইমের কাজে বাধা দেয়, সেগুলোকে বলা হয় এনজাইম ইনহিবিটর। এই কতগুলো ইনহিবিটরের টাইপস আছে, রিভার্সিবল ইনহিবিটর, ইরিভার্সিবল ইনহিবিটর, তারপর কম্পিটিটিভ ইনহিবিটর, নন কম্পিটিটিভ, তারপরে আনকম্পিটিটিভ। তো আমরা এটা টাইপ শুধু দেখে রাখবো। এখানে আমি যেহেতু এনজাইম পার্টটা আসলো সেজন্য আমি ডাইজেস্টিভ কিছু এনজাইমের অ্যাড করলাম আপনাদের জন্য।
যেমন কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কি কি এনজাইম দরকার হয়। কার্বোহাইড্রেট ডাইজেশনটা আমরা জানি মাউথ থেকে শুরু হয়, স্মল ইন্টেস্টাইনে শেষ হয়। যেহেতু এনজাইমের সাথে এগুলো রিলেশন, সেই জন্য আমি এই স্লাইডটা আপনাদের জন্য আনলাম। তো কার্বোহাইড্রেট আমরা জানি ডাইজেশন মুখের মধ্যেই শুরু হয়, কিন্তু এখানে এনাফ টাইম থাকে না মুখে, খাবারটা মুখে এনাফ মানে টাইম থাকে না, এই জন্য মুখে সার ফাইনাল পরিপাকটা হয় না, ইন্টেস্টাইনে আসার পরে ফাইনাল পরিপাক হয়। কিন্তু ডাইজেশনটা কার্বোহাইড্রেট মানে মুখের মধ্যেই শুরু হয়। ওইখানে থাকে সেলিভারি অ্যামাইলেজ, ওইটা কি করে শর্করাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন পলিস্যাকারাইডগুলোকে ভেঙে করবে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডগুলো ভেঙে করে মনোস্যাকারাইড। তো কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কি কি এনজাইম দরকার এই চারটার মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। এগুলো সবাই আপনারা পারেন। যেমন আমি যদি বলি যে ল্যাকটোজ ডাইজেশনের জন্য কোন এনজাইম দরকার, ল্যাকটেজ, এবং সেটা কি তৈরি হবে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। আর সুক্রোজ এনজাইমে সুক্রোজের উপর কাজ করে কোনটা, সুক্রেজ, তৈরি করবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটা একটু চেঞ্জ হবে, সুক্রোজ না, এটা হবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলিত হয়ে সুক্রোজ তৈরি হয়। আবার মল্টোজের উপরে কোনটা কাজ করে, মল্টেজ। তো আমরা এই এনজাইমগুলোর নাম দেখব, কোন এনজাইমগুলো কোথায় থেকে সিক্রেশন হচ্ছে। যেমন এখানে সেলিভা থেকে সিক্রেশন হচ্ছে সেলিভারি অ্যামাইলেজ, তারপর স্মল ইন্টেস্টাইন থেকে সিক্রেশন হচ্ছে, যেগুলো আমরা জানি অ্যামাইলেজ দুই জায়গা থেকে সিক্রেশন হয়, একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ আর একটা হলো সেলিভারি অ্যামাইলেজ। ফ্যাট প্রোটিন ডাইজেশনের জন্য কি কি এনজাইম দরকার, আমরা জানি প্রোটিন ডাইজেশনের জন্য আমরা যখন খাবারটা খাই, তখন প্রোটিনটা যখন আমাদের স্টোমাকে আসে, পাকস্থলীতে আসে, তখন এখানে HCl সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের পাকস্থলীতে পেপসোনিজেন নামে এটা ইনএক্টিভ ফর্মে এনজাইমটা থাকে। যখনই আমাদের খাবারটা আসে পাকস্থলীতে, তখন HCl এর অ্যাকশনে এই ইনএক্টিভ এনজাইমটা অ্যাক্টিভ পেপসিনে রূপান্তরিত হয়। পেপসোনিজেনের উপর যখন HClটা রিঅ্যাকশন করে, তখন পেপসিন হয়ে যায়। এই পেপসিনটা হলো প্রোটিন ডাইজেশনের অ্যাক্টিভ একটা ফর্ম, আর এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। তখন পেপসিন তৈরি হওয়ার পরে প্রোটিনটাকে ভেঙে ফেলে। আমরা জানি প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ড থাকে, ডাইস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, ফ্যাটের মধ্যে অ্যাস্টার্ট বন্ড থাকে। আপনার বন্ডগুলোর নাম মনে রাখবেন। তো প্রোটিনটা তখন ব্রেকডাউন হয়ে যায়। প্রোটিনটা ব্রেকডাউন হওয়া মানে কি, এখানে পেপটাইড ইয়াগুলো ভেঙে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিডগুলো পলিপেপটাইডটা আস্তে আস্তে ডাইপেপটাইড হয়ে যাবে, তারপর আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড হবে। তো এই প্রোটিনটাকে স্ট্রাকচারটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তো আমাদের স্টোমাকের মধ্যে এনজাইম থাকে, আবার ডাইজেশনের জন্য পাকস্থলীতেও এনজাইম থাকে। তো আমরা এই এনজাইমগুলোর নাম পড়ব। পাকস্থলীতে থাকে ট্রিপসিন, আর স্টোমাকে থাকে পেপসিন। ফ্যাট ডাইজেশনের জন্য এনজাইম কি, লাইপেজ। লাইপেজ ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। আবার স্মল ইন্টেস্টাইনে আমাদের গল ব্লাডার থেকে বাইল সল্ট আসে, বাইল সল্টও এনজাইম ডাইজেশনে সহায়তা করে, ফ্যাটটাকে ইমালসিফাই করে ফ্যাটটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করে। তো এই লাইপেজটা দুই জায়গা থেকে সিক্রেশন হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, তারপর আরেকটা আছে প্যানক্রিয়াটিক লাইপেজ, প্যানক্রিয়াস থেকে যেটা সিক্রেশন হয়। চলে আসি হরমোনে। আমরা এনজাইম থেকে মোটামুটি এগুলো আলোচনা করলাম। আমি রেফারেন্স বই দিব ক্লাসের শেষে, সেই বইগুলো থেকে আপনারা আরও ডিটেলস পড়তে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে সিলেবাসে, পিএসসি সিলেবাসে যে টপিকসগুলো আছে সেগুলো কভার করা, সেই অনুযায়ী আপনাদের জন্য স্লাইডটা তৈরি করছি। হরমোন এটা হলো এটাকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার আমাদের বডিতে। হরমোনটা আমাদের গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, এবং যে গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় সেটা হচ্ছে নালীবিহীন গ্রন্থ থেকে সিক্রেশন হয়, এবং হয়ে এক জায়গায় থেকে সে উৎপন্ন হবে, কিন্তু কাজ করবে গিয়ে অন্য জায়গায়। তাহলে হরমোনটা কি, সেটা কেমিক্যাল মেসেঞ্জার, বডির অনেক ফাংশন সে রেগুলেশন করে। যেমন আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম থাইরয়েড যে হরমোনটা, এটা আমাদের বডির মেটাবলিজম বা এখানে টেম্পারেচার রেগুলেশনের ক্ষেত্রে এটা হেল্প করে। তো এরকম অনেক এনজাইম আছে, হরমোন আছে। যেমন আমরা যদি বলি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেগুলো আছে, এগুলো আমাদের কি করে তৈরি করতে সহায়তা করে, আমাদের শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে সহায়তা করে। তারপর অক্সিটোসিন নামক হরমোন যেটা আছে, সেটা আমাদের ওই দুগ্ধকরণে বা মিল্ক সিক্রেশনে হেল্প করে। তো এটা এনজাইমটা ব্লাডের মধ্যে দিয়ে আসে, এক জায়গায় তৈরি হয়, অন্য জায়গায় আসে, অন্য জায়গায় কাজ করে, অ্যাক্টিভিটি দেখায় এক জায়গায়, কিন্তু তৈরি হয় অন্য জায়গায়, ব্লাডের মধ্যে দিয়ে সেটা পরিবহন হয়, কেমিক্যাল মেসেঞ্জার। তাহলে এনজাইম
ব্লাডের মধ্যে দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল ফাংশন প্লে করে। আমরা ফিজিওলজিক্যাল কিছু ফাংশন পরে দেখাবো। এবং এটার অ্যাক্টিভিটি শেষে এটা কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। হরমোন কিভাবে কাজ করে? হরমোনের আমরা জানি আমাদের প্রতিটা সেলের একটা বাইন্ডিং সাইট আছে। এটা কি করে, সেই টার্গেট সেলের বাইন্ডিং সাইটের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সেটার সাথে বাইন্ড করার পরে কাজ করে। ডিফারেন্স হরমোন ক্লাসিফিকেশন করছি আমরা গঠন অনুযায়ী 3 ধরনের হরমোন। একটা হচ্ছে পেপটাইড হরমোন, একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, আর একটা অ্যামিনো অ্যাসিড হরমোন। পেপটাইড হরমোন নাম দেখে আমরা বুঝতে পারছি পেপটাইড হরমোন দিয়েছে পেপটাইড দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত। স্টেরয়েড হরমোনটা স্টেরয়েড জাতীয় পদার্থ দিয়ে গঠিত, মানে কোলেস্টেরল দিয়ে সেটা গঠিত। তারপর আছে অ্যামাইনো অ্যাসিড, যা সেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড বলতে এখানে স্পেসিফিক ট্রিপটোফ্যান এবং টাইরোসিন এই জাতীয় অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত 3 ধরনের হরমোন। যেমন আমি যদি আসি পেপটাইড হরমোনের ক্ষেত্রে ইনসুলিন, আমরা তো ইনসুলিনের ফাংশন পড়ছি। আমরা যখন বেশি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো তখন আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর গ্লুকোজের লেভেলটা তখন কি করে, ইনসুলিন কি করে, এই গ্লুকোজের সাথে বাইন্ড করে সেলে নিয়ে যায়। সেলে যাওয়ার পরে গ্লুকোজটা বার্ন করে এনার্জি দেয়। আর গ্লুকাগন কি, আমরা যখন ফাস্টিং কন্ডিশনে থাকবো আমাদের বডি তখন এনার্জি দরকার হয়, তখন সে ওই ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল বাড়ায় দেয়, ইয়াটা কমায় দেয়, ইনসুলিন কমায় দেয়, আর গ্লুকাগনটা ব্লাডের মধ্যে বাড়ায় দেয়। কীভাবে বাড়ায় দেয়, আমরা কিছু পরিমাণ বডিতে শর্করা স্টোর করে রাখতে পারি, স্টোরেজ, যেমন গ্লাইকোজেন আমরা স্টোর করি মাসলের মধ্যে এবং লিভারের মধ্যে। তো এটা এই জন্যে স্টোরেজ কার্বোহাইড্রেট বলা হয় গ্লাইকোজেনকে। তো যখন লিভারের মধ্যে যখন আমরা বাইন্ড করে রাখি, জমা করে রাখি, যখন আমাদের দরকার হয় তখন গ্লুকাগন কি করে, মেসেজ পাঠায় লিভারের কাছে, লিভার তখন গ্লুকোজটা করে ওই গ্লাইকোজেনটাকে তখন ভেঙে তখন গ্লুকোজ হয়ে ব্লাডে আসে এবং আমাদের বডির এনার্জি সোর্স হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন, এটাও এই মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে, অক্সিটোসিন এটার ক্লাসিফিকেশনের মধ্যে। আর স্টেরয়েড হরমোনের মধ্যে আছে টেস্টোস্টেরন, কর্টিসল এবং এস্ট্রোজেন। এরপর আসি হরমোনের উৎপত্তি অনুযায়ী তাদের কাজগুলা কি। প্রথমেই হলো হাইপোথ্যালামাস। বিভিন্ন গ্রন্থি থেকে হরমোনগুলা রিলিজ হয়, নালীবিহীন গ্রন্থি থেকে রিলিজ হওয়ার পরে অন্য অর্গানে গিয়ে কাজ করে। তো কোন গ্রন্থি থেকে সেটা রিলিজ হলো সেই উৎপত্তি স্থলের উপর ভিত্তি করে আমরা দেখব যে কোন জায়গায় থেকে কোন এনজাইম হরমোনটা রিলিজ হচ্ছে। যেমন হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন হয়। আর অক্সিটোসিনের কি কাজ করলাম, অক্সিটোসিনটা কি করে, মিল্ক সিক্রেশনে হেল্প করে। তারপরে পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এখান থেকে অনেকগুলো হরমোন সিক্রেশন হয়। যেমন এর মধ্যে হলো গ্রোথ হরমোনটা, পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোনটা, আপনারা কোন গ্ল্যান্ড থেকে কোন হরমোন এবং এটার ফাংশন কি সেগুলো পড়বেন পরীক্ষার মধ্যে, ইনশাল্লাহ এগুলো আসবে। তো গ্রোথ হরমোনটার কাজ কি, আমাদের গ্রোথের জন্য কাজ করে, আমাদের বডির ডেভেলপমেন্ট করে। তারপরে আছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন FHS, সেটাও পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। তারপরে লিউটিনাইজিং হরমোন, সেটাও এর থেকে তৈরি হয়। তো আমরা এখান থেকে কি কি হরমোনগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে এবং এটার সাথে সাথে কাজগুলো করবো। এর মধ্যে আরেকটা আছে প্রোলেকটিন, এটাও মিল্ক প্রোডাকশনে হেল্প করে। থাইরয়েড গ্রন্থি থেকে, এটা সবাই আপনারা পারার কথা, T3 T4, এটা আমাদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, এনার্জি প্রোডাকশনে হেল্প করে, তারপরে বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন, এটা ক্যালসিয়াম এর পরিমাণ রক্তের মধ্যে বাড়ায়। ক্যালসিয়ামের পরিমাণ যদি রক্তের মধ্যে না বাড়ে, ক্যালসিয়ামটা তখন তো আমাদের বোন গঠনে সহায়তা করবে না, কারণ ক্যালসিয়ামের যদি অভাব হয় তখন আমাদের বোন শক্ত হয় না, নরম হয়ে যায়। আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে পড়ছিলাম, ভিটামিন ডি অ্যাবজর্পশনে সহায়তা করে। এবং আর প্যারাথরমোনটা ক্যালসিয়ামটাকে, রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটাকে বাড়িয়ে দেয় এবং সাথে সাথে ফসফেটের পরিমাণটাকে কমিয়ে দেয়। তারপরে হলো অ্যাড্রিনাল থেকে কর্টিসল নামক হরমোন রিলিজ হয়। এই কর্টিসলটা কি করে, গ্লুকোজটাকে ভাঙে, ভাঙে, প্রোটিন এবং ফ্যাটকে ভাঙে।
আর গ্লুকোজের পরিমাণ বাড়ায় গ্লাইকোজেন ব্যাঙ্গে। তো কর্টিসলের কাজটা পড়বো। আবার এখান থেকে পাইনিয়াল থেকে এখানে এসে মেলাটোনিন, এটা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে, দৈহিক রিদমটা নিয়ন্ত্রণ করে। তো আমরা এই প্রত্যেকটা থেকে যে টেস্টিস থেকে কি হচ্ছে টেস্টোস্টেরন, তা ওভারি থেকে কোনটা রিলিজ হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা কি ফিমেলের যে সেকেন্ডারি সেক্সুয়াল বিহেভিয়ার সেটা ইয়া করার জন্য সেটা হচ্ছে এস্ট্রোজেন, আর এটা হচ্ছে আগে মেলের যে যৌন বৈশিষ্ট্যগুলো সেটার জন্য হলো টেস্টোস্টেরন। তাছাড়া আমাদের কিডনি থেকেও একটা হরমোন সিক্রেশন হয়, সেটাকে বলা হয় ইরিথ্রোপয়েটিন। খুবই ইম্পর্টেন্ট ইরিথ্রোপয়েটিন, এটা আমাদের আরবিসি প্রোডাকশন বাড়ায় ইরিথ্রোপয়েটিন। আর হৃৎপিণ্ডের মধ্যে এএনপিএস যেটা রক্তচাপ কমায়, আর অন্ত্র থেকে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই জিনিসগুলো। তো আমরা কিছু অর্গানো হরমোন তৈরি করে এই অর্গানগুলো থেকে, যেমন কিডনির মধ্যে ইরিথ্রোপয়েটিন খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন। আমরা সবগুলো গ্রন্থি থেকে ইয়াগুলো দেখবো, সাথে সাথে তাইলে আমরা এনজাইমের ফাংশন আমাদের সিলেবাসে দেওয়া আছে। এনজাইমের ফাংশন সিলেবাসের মধ্যে আছে এনজাইমের ফাংশন। তো আমরা যদি প্রত্যেকটা গ্রন্থি থেকে কোন এনজাইমগুলো সিক্রেশন হচ্ছে তার ফাংশন দেখি, তাহলে তো তাদের ফিজিওলজিক্যাল যে ফাংশনগুলো আছে এগুলো দেখা হয়ে যাবে। এরপরে সে এনজাইমের বৈশিষ্ট্য আগে আলোচনা করে ফেললাম। এনজাইম প্রোটিন ইন নেচার, সেটা এক এনজাইমটা এক জায়গায় তৈরি হয় আর এক জায়গায় কাজ করে, আর এনজাইমটা কি করে কাজ করার পরে সেটা ড্যামেজ হয়ে যায়। কেমিক্যাল কিছু প্রকৃতি আছে, সেগুলো আমি আগে আলোচনা করে ফেললাম। পেপটাইড, প্রোটিন, তারপর কিছু আছে গ্লাইকোপ্রোটিন, যেমন গ্লাইকোপ্রোটিনের মধ্যে আছে লিউটেনাইজিং হরমোন, তারপর টিএসএইচ, এফএসএইচআই। তো এগুলো আমরা পড়বো, সবগুলোর উদাহরণ পড়বো। এই যে এটা সিলেবাসের মধ্যে এই পার্টটা সরাসরি দেওয়া আছে। আমরা যেহেতু ফিজিওলজিক্যাল ফাংশন আগেই পড়ে ফেলছি, সিলেবাসের মধ্যে দেওয়া আছে যে এনজাইমের ফিজিওলজিক্যাল ফাংশন, এনজাইমের ক্লাসিফিকেশন, ফিজিওলজিক্যাল ফাংশন এবং এনজাইমের যে কারণে যে ডিজিজ স্টেট তৈরি হয় সেইগুলো আলোচনা করা। তো ফিজিওলজিক্যাল ফাংশনগুলো আমরা আগেই পড়ে আসছি, যেমন ইনসুলিন গ্লুকোজ লেভেলটাকে কমায় ব্লাডের মধ্যে, গ্লুকাগনটা গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়, এটা করে ওই গ্লাইকোজেনটা ব্রেকডাউন করে। তারপর সেক্স হরমোনগুলো কি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক প্রকাশ করে। তারপর এফিনেফ্রিন, নরফিনেফ্রিন যেগুলো আছে সেগুলো হার্ট রেটটা কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে। তারপর এলডোস্টেরন, কোর্টিসলটা কি করে ব্রেকডাউন করে ওই প্রোটিন, তারপরে ফ্যাট, এগুলো ব্রেকডাউন করে। তো আমরা এই এনজাইমগুলোর প্রত্যেকটা নাম এই গ্ল্যান্ডের মধ্যে এগুলো ইনক্লুডেড, গ্ল্যান্ডের মধ্যে আছে যে কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেইগুলোর থেকে এগুলোর আলাদা করে স্পেসিফিক ফাংশন দেওয়া আছে। আমরা ওইগুলো পড়লে ফিজিওলজিক্যাল ফাংশন পড়া হয়ে যাবে, সাথে এখানে আপনারা একটু রিভাইজ দিয়ে দিবেন। এখন আসি যে অভাবজনিত যে সমস্যাগুলো, ডিজিজ স্টেট যেগুলো তৈরি হয়, সবার প্রথমে আসি যে হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজমে করে, রোল প্লে করে। তো এই থাইরয়েড হরমোন যখন কম হবে তখন আমাদের কি হয়, তখন এই ফাংশনগুলো করবে না, তখন শরীর দুর্বল হয়ে যাবে এবং এর সাথে কনস্টিপেশন রিলেশন আসে। কনস্টিপেশন, তারপর ওবিসিটি। অনেকেই আছে যে হরমোনের সমস্যার কারণে ওবিসিটি হয়ে যাচ্ছে, সে খাবার দাবার কন্ট্রোলে আছে কিন্তু তার ওবেসিটি হয়ে যাচ্ছে, তখন তাই হরমোনাল সমস্যা। সেটা হলো থাইরয়েড হরমোনও একটা গুরুত্বপূর্ণ হরমোন, সেটাকে বলে হাইপোথাইরয়েডিজম। যদি থাইরয়েড হরমোন T3, T4 আপনারা হয়তো অনেক সময় শুনে থাকেন যে আমাদের থাইরয়েডের সমস্যা, এই জন্য ওজন বেড়ে যাচ্ছে, ডাক্তাররা বলে এই থাইরয়েড হরমোনের কারণে ওবেসিটি হয়ে যায়। T3 এবং T4 এটার সাথে আবার রিলেটেড আছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। তো এখানে আবার গ্রোথ হরমোন যেগুলো আছে সেগুলোর অভাবেও আমাদের গ্রোথ হবে না, অনেকে লম্বা হয় না এই গ্রোথ হরমোনের অভাবের কারণে। আর ডায়াবেটিসের জন্য তো ইনসুলিন, ডায়াবেটিস হলো ইনসুলিন অ্যাকশন অথবা ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে সিক্রেশন হচ্ছে না, সেটাকে বলা হয় ডায়াবেটিস। ধরেন আপনার যে পরিমাণ কার্বোহাইড্রেট আমরা ইনটেক করছি সেই পরিমাণ তাহলে গ্লুকোজ আমাদের ব্লাডে যাবে, তেমন সেই গ্লুকোজটাকে সেলে নিয়ে যাওয়ার জন্য যেই পরিমাণ এনজাইম দরকার, ইনসুলিন দরকার, সেই পরিমাণ যদি ইনসুলিন না থাকে তাও ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়বে। এখন আবার যদি ইনসুলিন যদি সিক্রেশন না হয় তাও তাহলে আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকবে। তাহলে ইনসুলিন সিক্রেশন অথবা ইনসুলিন অ্যাকশন, ইনসুলিন সিক্রেশন হয়েছে কিন্তু অ্যাকশন করতে পারতেছে না, এনাফ ইনসুলিন হয়েছে না, এই দুইটাই ডায়াবেটিসের জন্য দায়ী। তো ইনসুলিনের লেভেল যদি কম থাকে
ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তারা দেখবেন ইনসুলিন ইনজেক্ট করে, তার ব্লাডের মধ্যে ইনসুলিন নেই, প্রতিনিয়ত ইনসুলিন নেই। তারপরে যে সেক্সুয়াল যে হরমোনগুলো আছে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আপনার যদি সেক্সুয়াল হরমোনগুলো যদি ভালো করে রিলিজ না হয় তাহলে যে যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেগুলো প্রকাশ পাবে না। মেলাটোনিন এনজাইমটা ইয়াটা হরমোনটা কি করে, ইনসোমিয়া বা নিদ্রাহীনতার সাথে রিলেটেড। তারপরে এনজাইমের আমরা দেখলাম যদি কম হয়, যদি এখন বেশি হয় তাহলে কি হবে, কোশিং সিনড্রোম। এটা কর্টিসলের কারণে হয়। এই সিনড্রোমটা হলে রক্তচাপ বেড়ে যায়, মেজাজ হঠাৎ পরিবর্তন হয়, ওজনও বৃদ্ধি পায়। তারপরে আছে জায়ান্টিজম এবং হাইপার ইনসুলিনিজম। হাইপার ইনসুলিনিজমটা মানে কি, ইনসুলিনের পরিমাণ বেশি বেড়ে গেছে। যদি ইনসুলিন বেশি বাড়ে তাহলে যত ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকবে সব দ্রুত সেলে নিয়ে যাবে, সব তত সেলের মধ্যে যাওয়ার পর এনার্জি দিবে, ততই ব্লাডের মধ্যে তাহলে গ্লুকোজ লেভেলটা হয়ে যাবে, হঠাৎ করে এটা হয়ে যাবে, গ্লুকোজ লেভেলটা স্পাইক করবে। তো হঠাৎ করে যদি গ্লুকোজ লেভেল করে তাহলে আমরা এনার্জি পাবো না, তখন মাথা ঘুরবে, শরীর দুর্বলতা থাকবে। এই জিনিসগুলো ইনসুলিনের লেভেল বেড়ে গেলে হয়ে থাকে। তারপরে আছে হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা কেন হয়, যদি আমরা এই প্যারাথাইরয়েড যে হরমোনটা আছে এটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে এটা কিডনিতে সমস্যা করে এবং কিডনি নষ্ট হওয়ার জন্য দায়ী। তো আমরা হরমোনটা আলোচনা করলাম, আমি টপিক ধরে সিলেবাস অনুযায়ী এগুলো সাজানোর চেষ্টা করছি। আপনারা এই জিনিসগুলো ডিটেলস দেখার জন্য বইটা দেখতে পারেন, কারণ আমরা এনজাইমটা তো এক ক্লাসে শেষ করা সম্ভব না, হরমোনটা এক ক্লাসে শেষ করা সম্ভব না, অথবা এনার্জি ক্যালকুলেশন যেটা করছি, এনার্জি এক্সপেন্ডিচার, এনার্জি রিকোয়ারমেন্ট, এগুলো এক ক্লাসে শেষ করা সম্ভব। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা কলেজে আপনারা যখন পড়ছেন তখন এই প্রত্যেকটা টপিক্সের জন্য কিন্তু স্যাররা 4টা 3টা এরকম ক্লাস নিছে, এক ক্লাসে শেষ করা সম্ভব না। কিন্তু সময় স্বল্পতার জন্য যেহেতু আমরা একসাথে টপিক্সগুলো ক্লাস নিচ্ছি, এই জন্যে টপিক্স অনুযায়ী স্লাইডগুলো রেডি করার চেষ্টা করছি। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই পড়বেন, সাথে আপনারা অতিরিক্ত পড়তে চাইলে আপনারা ওই বইটা ফলো করতে পারেন, যেগুলো রেফারেন্স বই সেগুলো আপনারা ওই বইয়ের ওই পার্টটুকু ফলো করতে পারেন। এমসিকিউ এর মধ্যে কতগুলো এমসিকিউ আলোচনা করি। প্রথমটা হলো, হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট বেসাল মেটাবলিক রেট, বিএমআর। আমরা রেস্টিং যে কন্ডিশন আছে, রেস্টিং কন্ডিশনে যে এনার্জিটা দরকার হয় তাকে বলা হয় বিএমআর, বেসাল মেটাবলিক রেট। তাহলে অপশন কি আসবে, এনার্জি রিকোয়ার্ড মেনটেন অফ ভাইটাল ফাংশন অর এট রেস্ট। রেস্টের সময় আমাদের যে এনার্জিটা দরকার হয় তাকেই বলা হয় বিএমআর। তাহলে সঠিক উত্তর হলো বি। তারপরে আসে, হুইচ ফ্যাক্টর ডাজ নট সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স এনার্জি এক্সপেন্ডিচার। কোন ফ্যাক্টরটা আমাদের এনার্জি এক্সপেন্ডিচারের ক্ষেত্রে করে না। এইজ অবশ্যই একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। বয়স যদি বেশি থাকে কম থাকে তখন বিএমআর বাড়ে কমে। তারপরে জেন্ডারটাও নিয়ে আলোচনা করলাম। জেন্ডার কি, ছেলেদের ক্ষেত্রে এনার্জি বেশি, ক্যালোরি বেশি দরকার হয়, মেয়েদের ক্ষেত্রে ক্যালোরির পরিমাণ কম দরকার হয়, ছেলেদের ক্ষেত্রে যে মাসলটার জন্য ক্যালোরির পরিমাণ বেশি দরকার হয়। তারপরে বডি কম্পোজিশন, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এনার্জি এক্সপেন্ডিচারের জন্য। হেয়ার কালার, এটা কোনো না, তাহলে কারেক্ট উত্তর হলো হেয়ার কালার। এরপরে সে আরেকটা এমসিকিউ, যে আমরা বিএমআর এস্টিমেট করার জন্য কোন টেকনিকটা আমরা ফলো করব। আমি দেখাইছি যে বিএমআর ফলো করার জন্য জনপ্রিয় টেকনিকটা হলো হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন। এই ইকুয়েশন দ্বারা আবার আলাদা আছে, মেলের জন্য একটা, ফিমেলের জন্য আলাদা। হ্যারিস বেন্ডিক্ট ইকুয়েশন, মেলের জন্য একটা এবং ফিমেলের জন্য আরেকটা ইকুয়েশন, দুইটা। তারপর হলো এই যে থার্মোজেনিক ইফেক্ট অফ ফুড বা TEF, থার্মিক ইফেক্ট অফ ফুড, সেটা ডেইলি এনার্জির কত পার্সেন্ট ব্যয় করে। আমরা পড়ছি 5 থেকে 10, অথবা কোনো কোনো বইয়ে 8 থেকে 10%। তো যখন এমসিকিউ দেওয়া থাকবে, যেহেতু এইটা এক একটা বইয়ে এক এক রকম, তো ভ্যালুগুলো দেখবেন মোটামুটি অন্যগুলোর সাথে কাছাকাছি যাবে না। যেমন এখানে আছে 40 থেকে 45, 30 থেকে 35, 20 থেকে 25। তো আমরা রেঞ্জটা 8 থেকে 10 অথবা 5 থেকে 10 এই ভ্যালুর মধ্যে থাকলে এটা হবে কারেক্ট উত্তর। যেমন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইনক্রিজ এনার্জি রিকোয়ারমেন্টস দ্য মোস্ট। কোনটা এনার্জি রিকোয়ারমেন্ট বাড়ায় দেয়, সেডেন্টারি লাইফস্টাইল,
এই যে আমরা জানি গ্রোথের সময় যখন গ্রোথ থাকে তখন এনার্জি রিকোয়ারমেন্ট বেশি। অ্যাডোলসেন্সে গ্রোথ থাকলে স্লিপিংয়ে তোই না, অবশ্যই না, রেস্টিং কন্ডিশনেও না। কি হবে গ্রোথের সময় আমরা কিছু কিছু স্পেসিফিক ফিজিওলজিক্যাল কন্ডিশন আছে যে স্পেসিফিক ফিজিওলজিক কন্ডিশনে আমাদের এনার্জিটা বেশি দরকার হয়। যেমন প্রেগনেন্সিতে বেশি দরকার হয়, সেকেন্ড যে ট্রাইমিস্টার আছে এখানে 300 ক্যালোরি, তারপরে ল্যাকটেশনে দরকার হয় অতিরিক্ত 500 ক্যালোরি। তাহলে আপনার যদি 2500 ক্যালোরি আপনার যদি দরকার হয়, আপনি যদি প্রেগনেন্সি কন্ডিশনে থাকেন তাহলে হবে আপনার 2800 ক্যালোরি দরকার। আপনি যদি ল্যাকটেটিং মাদার থাকেন তাহলে আপনার আরও 500 যোগ হবে, আপনার দরকার 3000 ক্যালোরি। আর বাচ্চাদের ক্ষেত্রেও তখন বিএমআরটা বাড়ে গ্রোথের জন্য। পরের এমসিকিউটায় আসি। একটা দেওয়া আছে এখানে 50 কেজি মিডল এজ ম্যান, তার অ্যাক্টিভিটি লেভেল হলো মডারেটলি অ্যাক্টিভ। আমরা সবসময় এনার্জি রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা দেখব অ্যাক্টিভিটি লেভেলটার দিকে আগে ফোকাস করব। ওজনটা তো দেওয়া থাকবে যেটা একদম অ্যাক্টিভিটি লেভেলটা ফোকাস করবো। তাহলে এখানে দুইটা জিনিস আমরা পিক করব, একটা হলো ওজন আর একটা হলো মডারেটলি অ্যাক্টিভ। মডারেটলি অ্যাক্টিভ থাকলে কি হয় 75% ক্যালোরি আমরা এখানে করতে হবে। তাহলে আমরা কি করবো, সবার প্রথম এই 50-এর সাথে গুণ করব কত 1, কারণ মেলের ক্ষেত্রে কত প্রতি ঘন্টায় কত ক্যালোরি 1, এর সাথে আমরা যোগ করব গুণ করব 24 যোগ করার পরে এখানে একটা ভ্যালু আসবে 24 করার পরে এখানে একটা ভ্যালু আসবে। তারপরে এর সাথে আমরা কি করব, যেহেতু এখানে মডারেট অ্যাক্টিভ বাই এটার 75% করব, 75% করব এটার। করার পরে এখানে টোটাল যত ছিল আর এটার 75 দুইটা একসাথে 1 আর 2 যোগ করব। যোগ করার পরে আমরা জানি আবার থার্মিক ইফেক্ট আছে, থার্মোজেনিক ইফেক্ট আছে, সেটা হচ্ছে 10%। তখন এই দুইটার 10% করব। করার পরে যে ভ্যালুটা আসবে 3 নাম্বার, তখন 1 2 3 আমরা যোগ করে ফেলবো, এটা ক্যালোরি আসবে 310। এরপরে আসি, হুইচ অফ ফলোইং ইজ নট কনসিডার্ড হোয়েন ক্যালকুলেটিং এনার্জি রিকোয়ারমেন্ট। এনার্জি রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন আমরা কোনগুলো দেখি না? এইজ দেখি, এইজ অবশ্যই দেখবো, তারপরে সেক্স অবশ্যই মেল ফিমেল এটা দেখবো, তারপরে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি লাইট মডারেট সেডেন্টারি সেটা অবশ্যই দেখতে হবে। কোনটা দেখবো না? ব্লাড গ্রুপ এনার্জি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না। হুইচ অফ দ্য ফলোইং মেথড মেজার এনার্জি এক্সপেন্ডিচার বাই অ্যাজেজিং অক্সিজেন কনজাম্পশন। তারপরে কি কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন। এই দুইটার উপর ভিত্তি করে কোনটা কাজ করে। আমরা ডিরেক্ট যে ক্যালোরিমেট্রিক মেথড দেখলাম সেখানে দেখলাম যে হিটটা মেজার করে। একজন ব্যক্তিকে চেম্বারে রাখা হয়, চেম্বারের চারপাশে পানি থেকে ওই ব্যক্তি থেকে হিট রিলিজ হয়, তখন পানির টেম্পারেচার বৃদ্ধি পায়। পানির টেম্পারেচার আগে কত ছিল পরে কত ছিল, দুইটার ডিফারেন্সের সাথে আমরা পানির ভলিউমটা গুণ করি, গুণ করার পরে তার এনার্জি এক্সপেন্ডিচারটা বের হয়। আর ইনডিরেক্টের ক্ষেত্রে কি হয়, আমরা ইনডিরেক্টটা অক্সিজেন ইনটেক এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ, এই দুইটা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। তাহলে এটা আমরা কি বলবো, ইনডিরেক্ট মেথড অফ ক্যালোরিমেট্রি। আর ডাবল ওয়াটারটার ক্ষেত্রে কি বললাম, ডাবল ওয়াটারটার ক্ষেত্রে তাকে ডাবল ওয়াটার ইনটেক করানো হয় যে ওয়াটারের মধ্যে দুইটা আইসোটোপ থাকে, একটা আইসোটোপ হলো ডিউটেরিয়াম আর একটা হলো অক্সিজেন। ওই দুইটা আইসোটোপ ইনটেক করানোর পরে সেই আইসোটোপগুলা আমাদের বডির থেকে বের হয়ে যায়, পানি হিসেবে বের হয়ে যায়, আবার অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড এবং পানি হিসেবে বের হয়ে যায়। কত দ্রুত বের হয়ে যাচ্ছে সেটা আমরা সেটার উপর ভিত্তি করে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হিসাব করব, সেটাকে বলা হয় ডাবল ওয়াটার লেভেল বা ডাবল লেভেল ওয়াটার। হার্ট রেটটা কখনোই আমরা এটা ক্ষেত্রে ওই ডিরেক্ট ইনডিরেক্ট আমরা করি না। ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমরা ইউজ করি হিট প্রোডাকশন। কারণ যখন চেম্বারের মধ্যে প্রবেশ করানো হয়, চেম্বারের মধ্যে প্রবেশ করার পরে তার হিটটা পানি অ্যাবজর্ব করে, তখন পানির টেম্পারেচার বাড়ে, আর সেই টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা এনার্জি কত দরকার সেটা বের করি। তো এখানে কি হবে, হিট প্রোডাকশনটা ডিরেক্টের সাথে রিলেটেড। এরপরে আসে ইনডিরেক্ট ক্যালোরিমেট্রি আর কিউ বা রেসপিরেটরি কোশেন্ট। এটা কেমনে ক্যালকুলেট করা যায়? আমি বলছিলাম যে আর কিউ হয়েছে অনুপাত, কিসের অনুপাত? কার্বন ডাইঅক্সাইড রিলিজ এবং অক্সিজেন ইনটেক, এটার একটা অনুপাত। এই অনুপাতটার উপর ভিত্তি করে আমরা তৈরি করি। এই অনুপাতটা যদি 1 হয় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বডি এখন গ্লুকোজ ইউজ করছে, কার্বোহাইড্রেট ইউজ করে
এনার্জি তৈরি করতেছে। এটার অনুপাত যদি 0.8 হয় তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বডি ফ্যাট ইউজ করছে, বা 0.7 হলে তখন বুঝতে পারবো যে আমাদের বডি প্রোটিন ইউজ করতেছে এই সময়টার মধ্যে। তো এটা হলো কি একটা অনুপাত কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন এবং অক্সিজেন কনজাম্পশনের। এরপরে দ্য মলিকুল অন হুইচ এনজাইম অ্যাক্টস, যে মলিকুলের উপর এনজাইম অ্যাক্ট করে, এনজাইম কার উপর কাজ করে? সাবস্ট্রেটের উপরে। তাহলে এনজাইম সাবস্ট্রেটের উপরে কাজ করে, এনজাইম প্লাস সাবস্ট্রেট তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, একটা ইন্টারমিডিয়েট একটা ইয়াতে ফেজে থাকবে, তখন কি করবে? প্রোডাক্ট তৈরি করে ফেলবে। এরপর আসি এনজাইম আর মোস্টলি কি? প্রোটিন ইন নেচার। এনজাইমটা হলো প্রোটিন ইন নেচার, লিপিড হবে না, কার্বোহাইড্রেট হবে না এবং নিউক্লিক অ্যাসিড হবে না। এনজাইম হলো প্রোটিন ইন নেচার। দ্য লক এন্ড কি মডেল এক্সপ্লেইন। লক এন্ড কি মডেল, তালা চাবি মডেল, এটা কি করে? এটা কি এক্সপ্লেইন করে? যে এনজাইম এবং সাবস্ট্রেটের স্পেসিফিসিটি, যদি তালার সাথে চাবি না মিলে, স্পেসিফিক তালার জন্য স্পেসিফিক চাবি দরকার। স্পেসিফিক এনজাইমের উপর কাজ করবে স্পেসিফিক সাবস্ট্রেটের উপর, কারণ তাদের বাইন্ডিং সাইডটা মিলতে হবে। এনজাইমের অ্যাক্টিভ সাইডের সাথে সাবস্ট্রেটের বাইন্ডিং সাইডটা মিলতে হবে, তাইলে এটা স্পেসিফিসিটি নির্দেশ করে, আর এই অপশনগুলো হবে না। তারপরে হুইচ হরমোন লোয়ার্স ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল কোনটা কমায় দেয় ইয়ার মধ্যে? সেটা হলো ইনসুলিন। আর কোনটা ব্লাডের যে গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়? আমাদের যখন ফাস্টিং কন্ডিশনে থাকি, বডি এনার্জি তখন গ্লুকাগন সিক্রেশন হয়, তখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দেয়, তাহলে এটা হবে ইনসুলিন। এরপরে আসি স্টেরয়েড হরমোন কোনটা? কর্টিসল। আমরা এই বইগুলো ইউজ করছি রেফারেন্স হিসেবে আপনাদের জন্য, যেহেতু আপনাদের সময় খুবই কম, পরীক্ষার আর 1-1.5 মাস সময় আছে, তো সেই জন্য আপনারা স্লাইডগুলো ভালো করে দেখবেন। আর লাইভ এমসিকিউ থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হবে, পরীক্ষাগুলো দেওয়ার পরে আপনারা পরীক্ষার যে প্রশ্নের ব্যাখ্যাগুলো আছে অবশ্যই ব্যাখ্যাগুলো পড়বেন, কারণ ব্যাখ্যাগুলোতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য দেওয়া হবে, আপডেট করা হবে। ব্যাখ্যাগুলো পড়লে মোটামুটি এই চ্যাপ্টারটা পড়াইয়ে দেওয়ার মতো আপনারা পড়া হয়ে যাবে। আমরা সেভাবেই তৈরি করার চেষ্টা করতেছি আপনাদের জন্য। তো আমরা এই বইগুলো ফলো করব, বেশি ফলো করলাম খাদ্য পুষ্টিবিজ্ঞান শাহিন আহমদের বইটা। তো আপনারা ইচ্ছা করলে ভাই আমরা দেখতে পারেন, ডিটেল যদি পড়ার জন্য এগুলো দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আরেকটা ক্লাসে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই লাইভ এমসিকিউ এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।